আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সকলেই সুস্থ আছেন এবং ঠিকমতো নিজের পোস্ট গ্র্যাজুয়েশনের যুদ্ধে লড়ে যাচ্ছেন। সো আজকের কথা হবে কিছু ইউনিক বিষয় নিয়ে যারা রেসিডেন্সি প্রিপারেশন নিতে চান এবং যারা অলরেডি রেসিডেন্সি প্রিপারেশন নিচ্ছেন কিন্তু কোনো কারণে ব্যর্থ হচ্ছেন, তাদেরকে নিয়ে আজকে আমাদের এই সেশনটা। এবং আমি যে জায়গাটাতে এমফাসিস দিব সেটা হচ্ছে যে একজন নিউকামার যিনি এইবারই প্রথম রেসিডেন্সি পরীক্ষা দিতে চান। এবারই উনার প্রথম টার্গেটই হচ্ছে রেসিডেন্সি দেওয়ার। এর আগে কখনো উনি রেসিডেন্সিতে পার্টিসিপেট করেননি। উনার ক্ষেত্রে কিভাবে প্রিপারেশনের অ্যাপ্রোচটা হওয়া উচিত এবং কিভাবে করলে উনার জন্য একটা ভালো আউটকাম আসবে, এই বিষয়টা আজকে আমি আলোকপাত করতে চাই। সো আমি দেখতে পাচ্ছি আমার সাথে অলরেডি 40 প্লাস ডক্টর জয়েন করে ফেলেছেন। আমি একটা কথা বলতে চাই যে আমাদের কিন্তু যারা ইয়েতে আছেন, জুম লিংক দেওয়া আছে, আপনারা সরাসরি চাইলে জুমের মাধ্যমে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন এবং জুমের মাধ্যমে সরাসরি যুক্ত হওয়ার মাধ্যমে সরাসরি প্রশ্ন করতে পারেন। প্রথমেই আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে সেশনটা আমার শুরু করার কথা ছিল 8টার সময়, কিন্তু আসলে একটু ডিউটি জনিত কারণে একটু লেট হয়ে গিয়েছে, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে আমি প্রায় 9টা থেকে চেষ্টা করছি যে আজকে সেশনটা আমি খুব দ্রুত শুরু করে ফেলবো, কিন্তু যেটা বলে যে আসলে যেদিন ঝামেলা হয় সেদিন সবকিছু মিলিয়ে অনেক ঝামেলা হতে থাকে। সো আমি প্রথমে বেশ কিছু টেকনিক্যাল ইররের কারণে অনেকেই আমার সাথে জুমে জয়েন করেছিলেন, কিন্তু জয়েন করার পরে দেখা হয়েছে যে ওইটা দিয়ে আমি লাইভে আসতে পারছিলাম না, ফেসবুক লাইভে আসতে পারছিলাম না। সো আলটিমেটলি আই এম সাকসেসফুল আফটার ডুইং সেভারাল অ্যাটেম্পটস। আই এম সাকসেসফুল। সো যারা সরাসরি আমার সাথে জুমের মাধ্যমে যুক্ত হতে চান, আমি কিন্তু লিংক ইয়ের মধ্যে কমেন্ট সেকশনে দেওয়া আছে, আপনারা চাইলে কমেন্ট সেকশনের মাধ্যমে আমার সাথে সরাসরি জুমের মাধ্যমে যুক্ত হতে পারেন। যেহেতু আমি অনেকের কাছে নাম্বার কালেক্ট করা হয়েছিল, ওনাদেরকে লিংকটা পাঠানোর সুযোগ হয় নাই, কারণ আমাদের জুমের একটা সমস্যা হচ্ছিল, জুমের আইডিতে আছে কি যেন একটা ঝামেলা হচ্ছিল, লাইভে আসা যাচ্ছিল না। সো আপনারা যদি এখনো আমার সাথে সরাসরি জুমের মাধ্যমে যুক্ত হতে চান, আমি বারবারই বলছি সরাসরি জুমের মাধ্যমে যুক্ত হতে চান, তাহলে কমেন্ট সেকশনে আমি দিয়ে দিয়েছি আজকের জুমের আইডিটা, আপনারা সরাসরি আমার সাথে জুমের মাধ্যমে যুক্ত হতে পারেন। এবং আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হওয়া শুরু করেছেন, সো আমি সবাইকে অ্যাড করে দিচ্ছি। সো সবাই আমার কমেন্ট সেকশনের যে লিংকটা আছে ওই লিংকটার মাধ্যমে সরাসরি আমার সাথে জুমের মাধ্যমে যুক্ত হতে পারেন। সো আমি দেখতে পাচ্ছি আমার সাথে অলমোস্ট 50 প্লাস ডক্টরস চলে এসেছেন। সো হোপ আই উইল গিভ আ ভেরি গুড সেশন টুডে। এবং আজকে সত্যি কথা বলতে আমি ভাইয়া যখন একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর ভাই বলেন। ভাইয়া ওই যে আমাদের ডিপ্লোমা ব্যাচের ক্লাসটা বন্ধ হয়ে গেল কেন ভাইয়া? আহ, মানে ক্লাস বন্ধ হয়ে গেছে ভাই আপনাদের? কে ক্লাস জি জি, নিচ্ছিলেন? আমরা ওই যে আপনাদের জুমে ক্লাস করছিলাম, কিন্তু আমরা আচ্ছা আচ্ছা ক্লাস আচ্ছা। করতে পারছি না, হঠাৎ করে বন্ধ হয়ে গেল জুম নেটওয়ার্ক। ও আচ্ছা আচ্ছা, মেবি ওই যে আজকে জুমে একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, বুঝছেন ভাই, জুমে একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, এই কারণে মনে হয় এরকম হয়েছে। ঠিক আছে, অসুবিধা নাই, আপনাদের খুব দ্রুত যদি এরকম হয় ইনশাল্লাহ খুব দ্রুতই আবার লিংকের দেওয়ার ব্যবস্থা করা হবে এবং আপনারা খুব দ্রুতই আবার ক্লাসে জয়েন করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, ইউর মোস্ট ওয়েলকাম ভাইয়া। সো আমি দেখতে পাচ্ছি অনেকেই আমার সাথে জুমে জয়েন করে ফেলেছেন এবং অনেকেই লাইভে আছেন। সো আজকে চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর দেওয়া, এবং আমি দেখতে পাচ্ছি যারা আমার সাথে জুমে যুক্ত হয়েছেন তারা একটু মিউট করে নেবেন, যাতে আমাদের আজকে সেশনটা বেশি ইন্টারেক্টিভ হয়। সো ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের যে সেশনটা ছিল সেই সেশনের যে হেডিংটা, যে পোস্টারটা আছে, যে প্রিপারেশন গাইডলাইন, জানুয়ারি থেকে কি শুরু করব, কিভাবে শুরু করব, ইটস আ বিগেস্ট কোশ্চেন ইন প্রিপারেশন অফ রেসিডেন্সি। যে আসলে আমাদের প্রিপারেশনটা কখন শুরু করা উচিত এবং কিভাবে শুরু করা উচিত, কিভাবে শুরু করলে আমাদের প্রিপারেশনটা সলিড হবে, কিভাবে শুরু করলে আমাদের প্রিপারেশনটা সুন্দর হবে, এইটা কিন্তু আমাদের এখনই ডিসিশন নিতে হবে। এবং সবচেয়ে মজার কথা, আমি আমার একজন জুনিয়র এর সাথে আজকে কথা বলছিলাম, উনি আমাকে বলছিল যে সাবজেক্ট চয়েস নিয়ে উনি অনেক বেশি কনফিউজ, ইভেন দো পরীক্ষার 3-4 মাস আগে উনি জানতেন না যে উনি মেডিসিনে পরীক্ষা দিবেন নাকি সার্জারিতে পরীক্ষা দিবেন। সো এই কনফিউশন গুলো নিয়ে কিন্তু আসলে একটা ভালো প্রিপারেশন না অনেক কঠিন। সো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে এই কনফিউশন গুলো এখনই দূর করে ফেলতে এবং এখনই অবশ্যই আপনাদের সাবজেক্ট কি চুজ করবেন এবং সাবজেক্টের এই ব্যাপারগুলো ক্লিয়ার করে নিতে। ঠিক আছে, সো প্রতিবারের মতো আমি প্রতিটি সেশন শুরু করার আগে আমাদের যারা কোভিড ওয়ারিয়ার আছেন, আমাদের যারা ফ্রন্টলাইনার হিসাবে আমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছেন, আমাদের জন্য যারা জীবনের ঝুঁকি নিচ্ছেন, আমিও এর মধ্যে কোভিড ডিউটি করার সুযোগ হয়েছে। সো তাদের সবার প্রতি রেসপেক্ট, এবং স্পেশালি যারা জীবন হারিয়েছেন এই যুদ্ধে, তাদের সবাই যাতে জান্নাত নসিব হয় এবং সবাই যাতে আল্লাহর তরফ থেকে যেটা তাদের জন্য সর্বোচ্চ সম্মান, তারা যাতে সেই সম্মানটাই পায়, এই কামনা নিয়ে আজকের সেশনটা আমি শুরু করতে চাই। So first of all, let's move on
টু টুডেজ টপিক। আজকে আমার কথা হবে যে ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি যে প্রিপারেশনটা আছে, এই ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি প্রিপারেশন নিয়ে আমাদের কিভাবে হওয়া উচিত এবং একজন ফার্স্ট টাইমের কি কি করা উচিত, কি কি করা উচিত না। সো আমার সাথে যারা জুমে যুক্ত হয়েছেন একজন একজন একটু আনমিউট করে বলবেন যে আপনারা স্লাইডটা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা এবং আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। একজন একটু আনমিউট করে বলবেন। আচ্ছা, আসমা আপু, আসমা আপু আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ডক্টর আসমা আপু? জি আপু, আপনার ভয়েসটা শোনা যাচ্ছে না, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, ডক্টর আতিকুর রহমান আছেন, একজন যদি একটু আনমিউট করে বলতেন যে আমার ভয়েসটা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, তাহলে আমি শুরু করে দিতাম। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, স্লাইডটা দেখতে পাচ্ছেন তো না ভাই? জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সো আসেন আমরা শুরু করি আজকের আমাদের যে সেশনটা আছে, ফিজিওলজি এন্ড বায়োকেমিস্ট্রি প্রিপারেশন গাইডলাইনটা কিরকম হওয়া উচিত একজন নিউ কামারের জন্য, যারা এখন থেকে আপনাদের প্রিপারেশনটা শুরু করবেন। সো যে কোনো প্রিপারেশন শুরুতেই আপনাদের জানতে হবে মার্কস ডিস্ট্রিবিউশন, বিকজ মার্কস ডিস্ট্রিবিউশনের উপরই আপনার সাবজেক্টের এমফাসিস কতটুকু হবে, কোন সাবজেক্টে আপনি কতটুকু জোর দিবেন, এটা কিন্তু ডিপেন্ড করে। সো দেখেন, ফিজিওলজি থেকে আমাদের টোটাল কোশ্চেন হয় অলমোস্ট 35 to 40, এবং আমি একটু অ্যাড করতে চাই, এইটা যে দিচ্ছি এই যে মার্কসটা, এই মার্কসটা কিন্তু 200 মার্কের পরীক্ষার জন্য। এবার যেমন আমাদের 100 মার্কের পরীক্ষা হয়েছে, এটা কিন্তু একটা প্যান্ডেমিক সিচুয়েশনের আউটকাম, এটা কিন্তু অ্যাবসলিউট না, ইউনিভার্সাল ট্রুথ না। তার মানে আমাদের পরীক্ষাটাতে কিন্তু 200 মার্কেরই হবে সামনের বার, এবং 200 মার্কের হলে আমাদের ওখান থেকে ফিজিওলজি টোটাল কোশ্চেন আসবে হচ্ছে 35 to 40। তার মধ্যে আমার যেটা ফেভারিট, আমার যে ফেভারিট, আমি যে জায়গাটা পড়াই সেটার মধ্যে হচ্ছে রেসপিরেটরি ফিজিওলজি, এখান থেকে কোশ্চেন আসে হচ্ছে 4 to 5 মার্কস, এবং জেনারেল ফিজিওলজি থেকে কোশ্চেন আসে হচ্ছে 1 to 2 মার্কস। ঠিক আছে? আচ্ছা, বায়োকেমিস্ট্রি থেকে আমাদের টোটাল কোশ্চেন থাকে হচ্ছে 12 থেকে 15টা। বায়োকেমিস্ট্রি থেকে টোটাল কোশ্চেন থাকবে কত? 12 থেকে 15টা। এবং বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে আমি একটা কথা সবসময়ই বলি, এই কথাটা হচ্ছে যে বায়োকেমিস্ট্রি যদি আপনি ভালো মতো পড়েন, আপনার প্রিপারেশনটা যদি সলিড থাকে, তাহলে কিন্তু বায়োকেমিস্ট্রিতে খুব ভালো মার্কস আশা করা যায়। ঠিক আছে? খুব ভালো মার্কস আশা করা যায়, এবং বায়োকেমিস্ট্রিতে মার্ক তোলা অনেক সহজ। ঠিক আছে? সো হোপফুলি আপনাদের মার্কস ডিস্ট্রিবিউশন ক্লিয়ার হয়েছে। আমি কোশ্চেন অ্যান্সার সেশন পরে করব, যে কোনো প্রশ্ন হলে আপনারা একটু পরে, যখন সেশনটা শেষ হয়ে যাবে অথবা সেশনের মাঝখানে আমি যখন কোশ্চেন অ্যান্সার সেশন করব, তখন আপনারা একটু কোশ্চেনটা করলে আমার জন্য ভালো হয়। সো এই স্লাইডটা খুবই বেশি ইম্পর্টেন্ট তাদের জন্য যারা এইবারই প্রথম রেসিডেন্সি পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য এই স্লাইডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো দেখেন এই স্লাইডের মধ্যে কি লেখা আছে, ফর দ্য বিগিনার্স ডুজ এন্ড ডোন্টস। সো কি কি করা উচিত এবং একজন নিউ কামারের জন্য কি কি অ্যাভয়েড করা উচিত, ঠিক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে তাদের কি কি করা উচিত এবং কি কি অ্যাভয়েড করা উচিত। যেমন আমি যদি প্রথম থেকে চলে আসি, যে হোয়াট টু ডু, আসলে আমাদের কি কি করা উচিত। প্রথমে দেখেন, প্রথমে লেখা আছে ক্লিয়ার ইয়ার কনসেপশন। তার মানে বুঝতে পারছেন যে ফিজিওলজি এন্ড বায়োকেমিস্ট্রির কথা শুধু না, আপনি যেই সাবজেক্টই পড়েন, আপনি সেটা মেডিসিন হতে পারে, আপনার সেটা প্যাথোলজি হতে পারে, আপনার সেটা মাইক্রোবায়োলজি হতে পারে, আপনি যদি কনসেপশন ক্লিয়ার না করে শুধুমাত্র মুখস্থ করতে যান, তাহলে কিন্তু আপনার প্রিপারেশনটা সলিড হবে না। কারণ রেসিডেন্সির ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার মনে রাখতে হবে, কারণ এত বড় সিলেবাস, যে মনে রাখাটাই হচ্ছে এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সবচেয়ে ডিফিকাল্ট ব্যাপার। সো ফার্স্ট উই হ্যাভ টু ক্লিয়ার আওয়ার কনসেপশন, যেটা দেখেন লেখায় আছে যে দিস ইজ দ্য গোল্ডেন রুল, মাস্ট ফলো, এটা আপনাকে অবশ্যই অবশ্যই ফলো করতে হবে। সেকেন্ড যেটা দেখা আছে, স্টার্ট ফ্রম দ্য বিগিনিং, বিকজ ইট ইজ দ্য টাফেস্ট কম্পিটিশন। আজকে কথা হচ্ছিল আমার একজন পরিচিত, উনি অলমোস্ট দিস ওয়াজ হিজ ফিফথ টাইম, উনি ফিফথ টাইম এবার পরীক্ষা দিচ্ছেন, কিন্তু আল্লাহর হয়তো উনার জন্য বেটার কিছু রেখেছেন, অথবা সামনে হয়তো কোনোবার রেখেছেন, উনি এবারও চান্স পান নেই। উনি প্রতিবারই খুব ভালো প্রিপারেশন নিচ্ছিলেন এবং উনার প্রতিবারই আউটকাম ভালো। ক্লাস করতেছি, যাও। আচ্ছা, একটু মিউট করে ফেললে ভালো হয়, একটু মিউট করে ফেললে ভালো হয়। আচ্ছা, সো প্রতিবারই উনার প্রিপারেশন কিন্তু আপ টু দা মার্কই ছিল, কিন্তু ফর সাম রিজন উনার হচ্ছিল না। ঠিক আছে? সো আপনার প্রতিবারই নতুন উদ্যমে ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনাদের অবশ্যই পড়ালেখাটা ভালো মতো শুরু করতে হবে। ঠিক আছে? এবং আমি যেটা বলছি যে নিউ কামারদের জন্য এটা একটা খুবই ইম্পর্টেন্ট অ্যাডভাইস, যে স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। আমাদের আজকের যে সেশন, এটার মূল যে প্রশ্নটা ছিল যে আমরা কি জানুয়ারি থেকে প্রিপারেশন শুরু করব নাকি আমরা আরো পরে প্রিপারেশন শুরু করব। তাদের জন্য আমি বলতে চাই, আপনি যদি জানুয়ারি থেকে প্রিপারেশন শুরু করেন, তাহলে যিনি জানুয়ারি বাদ দিয়ে ফেব্রুয়ারি থেকে শুরু করবেন, অবশ্যই আপনি উনার চেয়ে 3 থেকে 4টা চ্যাপ্টার আগিয়ে থাকবেন। যিনি মার্চ থেকে শুরু করবেন, অবশ্যই আপনি উনার চেয়ে 6 থেকে 7টা চ্যাপ্টার আগিয়ে থাকবেন। দেখা যাচ্ছে আপনি একটা সিস্টেম শেষ করে ফেলেছেন। সো বুঝতেই পারছেন
ইট ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট কম্পিটিশন। সো যে যত আগে থেকে প্রিপারেশন শুরু করবেন তার আউটকামটা কিন্তু ততটাই ভালো হবে, ঠিক আছে? নেক্সট দেখেন, গিভ টোটাল 7 days ইন ওয়ান চ্যাপ্টার, লেটস ডিভাইড ইট ইন 3 পার্টস। সো ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু মানে বেসিক্যালি আজকে আপনাদের জন্য এই স্লাইডটা বানিয়েছি। ডক্টর আসমা আপুকে একটু রিকোয়েস্ট করবো, আপু আপনি মিউট থাকেন, অসুবিধা নাই, আপনি মিউট থাকেন, আনমিউট করার প্রয়োজন নাই, মিউট থাকলেও আপনি শুনতে পাবেন, আপনি বারবারই আনমিউট করছেন, আপনি একটু মিউট থাকেন আপু। আচ্ছা, সো যে জিনিসটা বলতেছিলাম যে গিভ টোটাল 7 days ইন ওয়ান চ্যাপ্টার। আমরা এই যখন রেসিডেন্সি পড়াই, আমাদের যে লং ব্যাচ গুলো শুরু হয়, আমরা কিন্তু দেখা যায় যে প্রতি শুক্রবার একটা করে ক্লাস রাখি, এবং প্রতি শুক্রবার মনে করেন, আমি একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, আমাদের প্রথম ক্লাসটা থেকে ব্লাড এবং হেমাটোলজি। ব্লাড এবং হেমাটোলজি আমাদের সবার ফেভারিট, শাহিনুর আলম ভাই পড়ান। শাহিনুর আলম ভাই যদি পড়ান তাহলে আসলে এটা পরবর্তীতে খুব বেশি পড়া লাগে না, কিন্তু এই ক্ষেত্রে আপনাদের যারা ফার্স্ট টাইম, যারা নিউ কামার, যেহেতু আপনাদের কাছে এই জিনিসটা নতুন, সেহেতু আপনাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে টানা 7 দিন আপনি ওই চ্যাপ্টারটা এমন ভাবে পড়বেন যাতে পরীক্ষার আগে আপনার ওই চ্যাপ্টারে খুব বেশি ইফোর্ট দিতে না হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, ঠিক আছে? দেখেন, আমি এই যে 7টা দিন রয়েছে, এই 7টা দিনকে আমি 3টা ভাগে ভাগ করে দিয়েছি, এবং আমি যে স্লাইডগুলো বানিয়েছি এগুলো কিন্তু আমাদের সব প্র্যাকটিক্যাল নলেজের উপর ভিত্তি করে আমি নিজে যেভাবে অ্যাপ্লাই করেছি সেইভাবে। সো আপনি 7 দিনে যখন শুরু করবেন, আপনার প্রথম কিভাবে করা উচিত? প্রথম 3 দিন আপনার টার্গেট হবে, মনে করেন আপনার ব্লাড হেমাটোলজি ক্লাস হয়েছে, আপনি প্রথম 3 দিন আমরা যে শীটটা ফলো করে আপনাকে পড়াবো, এই শীটটা প্রথম 3 থেকে 3.5 দিনের মধ্যে আপনার এই শীটটা অবশ্যই কমপ্লিট করতে হবে, ঠিক আছে? সো ফার্স্ট কমপ্লিট দ্য ফুল শীট। নেক্সট হচ্ছে গো থ্রু দ্য টেক্সট বুক। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, আমরা এই জিনিসটা বারবারই মিস করি। দেখা যায় যে আমরা যখন পড়িয়ে দিই, আমরা অনেক কিছু টেক্সট বুক থেকে বলে দিই, এক্সট্রা অনেক কিছু আপনাদেরকে বলে দিই এবং আপনাদের লিখিয়ে দিই। এরপরেও আপনাদের উচিত হচ্ছে একবার যদি আপনার টেক্সট বুকটা জাস্ট চোখ বুলান, ঠিক আছে? একবার যদি টেক্সট বুকটা চোখ বুলান, প্রয়োজন নাই যে আপনাকে মুখস্থ করতে হবে, প্রয়োজন নাই যে আপনাকে প্রতিটা টপিকস পড়তে হবে। আপনি জাস্ট একবার চোখ বুলায় গেলেন, চোখ বুলায় যেই যেই টপিকস গুলো আমি বারবার পড়াচ্ছি, যেই যেই টপিকস গুলোতে আমি এমফাসিস দিচ্ছি, ওই টপিকস গুলো একবার একটু দেখে গেলেন যে কোনো লাইন বাদ আছে কিনা, অথবা এখান থেকে কোনো একটা লাইন আরো অ্যাড করার মতো আছে কিনা, ওটা শুধু দেখে গেলেন, তাহলে কিন্তু আপনার প্রিপারেশনটা অন্যদের থেকে আলাদা হলো, ঠিক আছে? বিকজ অ্যাজ এ নিউ কামার আপনার জন্য চান্স পাওয়াটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জিং, অনেক বড় একটা চ্যালেঞ্জ। এবং ফার্স্ট টাইমার আসলে সত্যি কথা বলতে, যে আল্লাহ যদি নিজের হাতে আপনাকে ধরে সুযোগটি না দেয় তাহলে আসলে পাওয়া অনেক কঠিন। এবং আমি দেখা গেছে অনেকের সাথে ট্রেনিং করেছি, আমি কার্ডিওলজিস্টদের সাথে ট্রেনিং করেছি, আমি নিমসের নিউরোলজিস্টদের সাথে ট্রেনিং করেছি। আমার কাছে একটা জিনিস খুবই মজা লেগেছে, প্রতিটি জায়গায় একজন এমন আছেন যিনি প্রথমবারই চান্স পেয়েছেন। যেমন এবার নিউরোলজিতে একজন ভাইয়া আছেন, উনি প্রথমবারই এবারই চান্স পেয়েছেন, ঠিক আছে? প্রথমবারই উনি পরীক্ষা দিয়েছিলেন। কার্ডিওলজিতে একজন আছেন যিনি প্রথমবারই এবারই চান্স পেয়েছেন। সো বুঝতেই পারছেন যে একজন অথবা দুইজন এরকম থাকে যারা প্রথমবারই তাদের রেসপেক্টেড সাবজেক্টে চান্স পায়। সো অবভিয়াসলি আপনাদেরকে অন্যদের থেকে একটু ইউনিক হতে হবে, অন্যদের থেকে আপনার প্রিপারেশনের অ্যাপ্রোচটা একটু আলাদা হতে হবে, এবং এই ইউনিক অ্যাপ্রোচের জন্যই কিন্তু আমি এই 3টা ভাগে ভাগ করেছি। সো দেখেন আমি কি বলেছি, প্রথম হচ্ছে ফার্স্ট কমপ্লিট দ্য ফুল শীট। আপনি 7 দিন টোটালি একটা সাবজেক্টে সময় দিবেন, একটা টপিকসে সময় দিবেন। মনে করেন আপনি ব্লাড হেমাটোলজি পড়ছেন, 7 দিনের মধ্যে প্রথম 3 থেকে 4 দিন আপনার টার্গেট হবে হচ্ছে আপনাকে যেখান থেকে পড়ানো হয়েছে আপনার শীটটা আপনি পুরোটা পড়ে ফেলবেন। সেকেন্ড ডে যখন আপনি 5th ডেতে যাবেন, 5th ডেতে আপনার টার্গেটটা হচ্ছে গো থ্রু দ্য টেক্সট বুক। আপনি টেক্সট বুকটা একবার চোখ বলিয়ে নেবেন, কারণ টেক্সট বুকের মধ্যে খুব সুন্দর কিছু বক্স থাকে। একটা শীটের মধ্যে আমরা যদি সবগুলো বক্স দিয়ে দিই তাহলে কিন্তু শীটটা দেখতেও হ্যাপাজার্ড লাগে এবং শীটটা কিন্তু পড়ার অযোগ্য হয়ে যায়। সো আপনি একটু যদি টেক্সট বুকটা একবার একটু দেখে নেন পাশাপাশি, তাহলে কিন্তু আপনার জন্য ইজি হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, যে জিনিসটা, সলভ দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এইটা ছাড়া আপনার প্রিপারেশন কখনোই কমপ্লিট হবে না রেসিডেন্সির জন্য। এটা ছাড়া আপনার প্রিপারেশন কখনোই কমপ্লিট হবে না। ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সো আপনি কি করবেন, প্রথম কয়েকদিন আপনি শীটটা পড়লেন, তারপর আপনি টেক্সট বুকটা একটু দেখে নিলেন, টেক্সট বুকটা দেখার পরে আপনি একদিন টোটালি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করলেন। এবং আমি যখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করতে গেলাম, তখন আমার একটা জিনিস খুব খটকা লাগতো, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের কিছু জিনিস, কিছু টপিকস আমাদের শীটের বাইরে থাকে। তখন আমি কি করতাম, তখন আমার শীটটাকে, আমার যে 4 নাম্বার পয়েন্টটা আছে এনরিচমেন্ট অফ ইয়োর শীটস, 4 নাম্বার পয়েন্টটাতে আমি ফোকাস করতাম, যে আমি আমার শীটটাকে আপডেট করব, আমি আমার শীটটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিব, ঠিক আছে? এবং এই শীটটা যত সুন্দর করে গুছানো থাকবে, যত সুন্দর করে সাজানো থাকবে, আপনার প্রিপারেশনটা কিন্তু ততটাই দারুণ হবে, এবং এইটাই কিন্তু আপনাদের অন্যদের থেকে আলাদা করবে। সো আমরা 4টা পয়েন্ট শিখলাম, যেই 4টা জিনিস আমাদের অবশ্যই ফার্স্ট টাইম হিসেবে করা উচিত। আমি একটু ওভারভিউ করি।
ক্লিয়ার ইওর কনসেপশন, অবশ্যই আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, শুধু মুখস্থ করলে চলবে না। 2 নাম্বার হচ্ছে স্টার্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং, বিকজ ইট ইজ দ্য টাফেস্ট কম্পিটিশন ইন বাংলাদেশ, নো ডাউট অ্যাবাউট ইট। এইটার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কঠিন পরীক্ষা, 0.2 মার্কসের জন্য আপনার চান্স মিস হয়ে যেতে পারে। 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে গিভ টোটাল 7 days ইন 1 চ্যাপ্টার। এটা কিন্তু নিউ কামারদের জন্য, যারা প্রিভিয়াসলি একবার প্রিপারেশন নিয়েছেন তাদের জন্য না। আমি বারবার বলছি, দেখেন উপরে লেখা আছে ফর দ্য বিগিনার্স। সো গিভ টোটাল 7 days ইন 1 চ্যাপ্টার, এন্ড এটাকে আপনি 3টা ভাগে ভাগ করে নেবেন। প্রথমে ফার্স্ট কমপ্লিট দ্য ফুল শীট, আপনি ফুল শীটটা পড়বেন, তার এটাতে আপনার সময় লাগবে ম্যাক্স 3 থেকে 4 দিন। সেকেন্ড যেটা, গো থ্রু দ্য টেক্সট বুক, আপনি টেক্সট বুকটা একবার একটু উল্টিয়ে দেখবেন যে কোনো লাইন, ইম্পর্টেন্ট কোন লাইন বাদ হয়ে গিয়েছে কিনা। এবং থার্ড যে জিনিসটা আছে সেটা হচ্ছে সলভ দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ইট ইজ দ্য ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। সো অবশ্যই এই 3টা জিনিস যদি আপনার কমপ্লিট না হয়, আপনার কিন্তু ওই চ্যাপ্টারটা কমপ্লিট হবে না। এবং ফোর্থ যে জিনিসটা সেটা হচ্ছে এনরিচমেন্ট অফ ইয়োর শিটস। সো আপনার শিটগুলো যদি আপনি খুব সুন্দর করে গুছিয়ে না নিতে পারেন, সাজিয়ে না নিতে পারেন, পরীক্ষার আগে আপনার প্রিপারেশনটা কিন্তু সলিড হবে না। এবং রিভিশন যখন আপনি দিবেন তখন আপনি হিমশিম খাবেন, ঠিক আছে? রিভিশন দেওয়ার সময় আপনি হিমশিম খাবেন। নেক্সটে চলে যাই, দেখেন আমাদের পরবর্তী যে স্লাইডটা আছে, এই স্লাইডটা একটু ইন্টারেস্টিং। এই স্লাইডটা হচ্ছে আমারই একটা শিটের একটা পেজ। সো এই পেজটাতে আমি একটু দেখাতে চেয়েছি যে আসলে একটা শিট কিভাবে এনরিচ করা যায়। সো আপনি দেখেন আমার এখানে 2টা পৃষ্ঠা দেখতে পাচ্ছেন, এই 2টা পৃষ্ঠার মধ্যে মোটামুটি 5টা আমি এক্সট্রা টপিকস আমি লাগিয়ে রেখেছি, 5টা এক্সট্রা টপিকস আমি লাগিয়ে রেখেছি, এবং প্রতিটা জায়গায়, প্রতিটা স্টেমের পাশে আমি কোশ্চেনের অ্যান্সার গুলা সুন্দর করে সাজিয়ে লেখার চেষ্টা করেছি। আমার মনে হয় আমি শুধু এই একটা পৃষ্ঠা থেকে অ্যাটলিস্ট 10 থেকে 20টা টপিক আমি কমপ্লিট করে ফেলতে পারবো, শুধু এই একটা পৃষ্ঠা থেকে। সো আপনার শীটটাও এইভাবেই সাজিয়ে ফেলতে হবে, আপনার শীটটাও এইভাবেই তৈরি করে ফেলতে হবে, যাতে আপনি জাস্ট একবার রিভিশন যখন দিবেন, রিভিশন দেওয়ার সময় যাতে আপনার কোনো সময় নষ্ট না হয়, জাস্ট আপনি দেখে নেবেন। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি একটু লক্ষ্য করতে চাই, দেখেন আমি এখানে একটা হলুদ মার্কিং করে রেখেছি, অন্যগুলাতে কিন্তু এই হলুদ মার্কিংটা করা নাই, এই যে আরেকটাতে আছে এটাতে নাই। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমি যখন রিভিশন দিতাম, এই ইনফরমেশনটা আছে যেটা এই সাদা কাগজের নিচে আছে, এটা আমার মনে থাকতো না, এই জন্য আমি এটা হলুদ দাগ দিয়ে রেখেছি, যাতে আমি পরবর্তীতে ওইটা বারবার দেখি। মানে আমি যখন রিভিশন দিব তখন যাতে আমি সবগুলো না দেখে এই হলুদ দাগটা ভালো মতো দেখি, এবং এটাতে আমার একটা মার্কিং হয় যে আমি আসলে প্রিপারেশনটা ভালো মতো হচ্ছে কিনা, আমি ঠিক মতো মনে রাখতে পারছি কিনা, ঠিক আছে? সো আমি চাই যে আপনারা যারা নিউ কামার আছেন, আপনাদের সবার শীটের প্রতিটা পৃষ্ঠা যাতে এরকম খুব দেখতে খুবই অকওয়ার্ড লাগলেও, দেখতে খুবই অন্যরকম লাগলেও, এটাই কিন্তু সত্যি কথা বলতে আপনার শীট এনরিচমেন্টের একটা ক্রাইটেরিয়া। সো এইভাবে আপনার শীটটা আপনি তৈরি করে ফেলবেন এখন থেকে, ঠিক আছে? সো নেক্সটে চলে যাচ্ছি। এতক্ষণ আমরা জানলাম যে কি কি আসলে আমাদের করা উচিত, এবার আমরা জানবো হোয়াট নট টু ডু। আসলে একটা নিউ কামার প্রিপারেশনের জন্য আমার কি কি আসলে করা উচিত না, এবং কি কি করলে আসলে আমার প্রথমবার চান্স হওয়ার সুযোগ নাই বললেই চলে। সো এটা নিয়ে একটু কথা বলি। দেখেন, প্রথমে আমি যে পয়েন্টটা হাইলাইট করব, নেভার মিস আ ক্লাস। আমি নিজে একটু আমার প্র্যাকটিক্যাল লাইফে একটু শেয়ার করি। আমি যখন প্রিপারেশন শুরু করি, আমি প্রিপারেশনটা শুরু করেছিলাম হচ্ছে জানুয়ারি মাসের শেষ থেকে, কারণ তখন আসলে জানুয়ারি শুরু থেকে তেমন কোনো ব্যাচ ছিল না। সো জানুয়ারি মাসের শেষ থেকে আমি প্রিপারেশন শুরু করলাম, এবং মার্চে আমার বিয়ে হয়েছে, ওই বছরই মার্চে আমার বিয়ে হয়েছে। যখন বিয়ে হয়েছে ডেফিনেটলি কিছু সময় তো নষ্ট হবেই। সো আমি অলমোস্ট 20 দিন টোটালি পড়ালেখার বাইরে ছিলাম। সো এই 20 দিনে আবার 2টা ক্লাস হয়ে গিয়েছিল। এই 2টা ক্লাস ছিল হচ্ছে ফার্মাকোলজি ক্লাস। বিশ্বাস করেন, একদম পরীক্ষার আগ পর্যন্ত, পরীক্ষার 3 মাস আগেও আমার যে এই 2টা ক্লাস বাকি ছিল, এই 2টা ক্লাস আমার মাথায় প্রেসার হয়েছিল। এই 2টা ক্লাস আমাকে ওই পরীক্ষার 3 মাস আগেও আমাকে বারবারই খোঁচা দিচ্ছিল যে আমার একটা জিনিস অন্যদের থেকে আমি পিছিয়ে রয়েছি, একটা জিনিসে পিছিয়ে রয়েছি। সো আপনি যদি এখন প্রতিটা ক্লাস সিস্টেমেটিক করতে চান, প্রতিটা ক্লাস এখনই করে ফেলেন, তাহলে আপনার পরবর্তীতে বার্ডেন পড়বে কম। কারণ আপনার আমাদের রুটিনটা এইভাবে আমরা সাজিয়ে রাখি, রুটিনটা এমন ভাবে সাজানো থাকে যে এইটার পরে আমাদের ফিজিওলজি শেষ, ফিজিওলজির পরে আমরা শুরু করি অ্যানাটমি, অ্যানাটমি শেষ, অ্যানাটমি পরে শুরু করি ফার্মাকোলজি। এখানে কিন্তু ফিরে আসার সুযোগটা একটু কম, ঠিক আছে? ফিরে আসার সুযোগটা একটু কম। সো আই থিঙ্ক ফ্রম দ্য ভেরি বিগিনিং ইউ শুড গো থ্রু অল দ্য ক্লাসেস, এবং প্রতিটা ক্লাসে আপনাদের খুব ভালো মতো এখন থেকেই করা উচিত। এটা 1 নাম্বার পয়েন্ট। সেকেন্ড যে পয়েন্টটা আমি বলতে চাই সেটা হচ্ছে নেভার মিস এনি এক্সাম উইথ এক্সকিউজ অফ ইনকমপ্লিট প্রিপারেশন। আমি বারবারই যখন স্টুডেন্টদের সাথে কথা বলি এই ব্যাপারে যে কেন আপনি পরীক্ষা দিচ্ছেন না, কেন পরীক্ষা দিচ্ছিলেন না,
সবার একটাই উত্তর থাকে, ভাই আমার প্রিপারেশন কমপ্লিট হয় নাই, ভাই আমার প্রিপারেশন কমপ্লিট হয় নাই। বিশ্বাস করেন, আপনি যতবারই পরীক্ষা দেন, আপনি 10 বার রেসিডেন্সি পরীক্ষা দিয়েছেন, আপনার প্রিপারেশন কখনোই কমপ্লিট। এটা আপনি দরকার হলে আজকে থেকে লিখে রাখেন, আজকে থেকে লিখে এই কখনোই স্যাটিসফাইড হয়ে পরীক্ষার হলে যেতে পারবেন না, ইট ইজ ইম্পসিবল। এত বেশি প্রিপারেশন, আপনার সবগুলা বেসিক সাবজেক্ট পড়া, ক্লিনিক্যাল সাবজেক্ট পড়া, এই ক্লিনিক্যাল সাবজেক্ট প্রতিটা পড়ে আপনি একটা পুরো সলিড প্রিপারেশনে আপনি রেসিডেন্সি পরীক্ষা দিতে যাবেন, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। ঠিক আছে? সো নেভার মিস এনি এক্সাম উইথ দ্য এক্সকিউজ অফ ইনকমপ্লিট প্রিপারেশন। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আবারও আমি রিকোয়েস্ট করতে চাই, সবাই একটু মিউট করে ফেলবেন, যারা জুমে আছেন সবাই একটু মিউট করে ফেলবেন। থার্ড, অ্যাভয়েড সিইং সেভড ক্লাসেস। এটা কেন বলছি, যারা আমাদের সাথে যুক্ত থাকে, আমরা কিন্তু ইন সিনাপস মেডিকেল একাডেমি আমাদের প্রতিটা ক্লাস লাইভ হয়, ইচ এন্ড এভরি ক্লাস লাইভ হয়, কারণ যাতে প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেও আপনারা যে অফলাইন ক্লাস, যেমন অফলাইন ক্লাসের কোনো তুলনা হয় না, সত্যি কথা বলতে অফলাইন ক্লাসের কোনো তুলনা হয় না, কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশনে যেহেতু গ্যাদারিং করা সম্ভব না, ওভার ক্রাউডিং, বারবারই একটা জিনিস বলে অ্যাভয়েড 3C, অ্যাভয়েড 3C। এই 3C এর মধ্যে কি আছে? 1 নাম্বার হচ্ছে কন্ট্যাক্ট, 2 নাম্বার হচ্ছে ক্রাউডিং, এন্ড 3 নাম্বার হচ্ছে কম্প্যাক্ট স্পেসেস। কম্প্যাক্ট স্পেসেস মানে মনে করেন আপনি লিফটে আছেন, লিফটে অনেকজন আছে মাস্ক ছাড়া, এই 3টা সি আমাদের অবশ্যই করা যাবে না, তাইলে কিন্তু প্যান্ডেমিক সিচুয়েশন আমাদের সার্ভাইভ করা টাফ হবে। সো যেহেতু আমাদের এখন ওরকম সুযোগ নাই অফলাইন ক্লাস নেওয়ার, সেহেতু অবশ্যই অবশ্যই লাইভ ক্লাসগুলো করার চেষ্টা করবেন। কারণ আপনি যদি লাইভ ক্লাস করেন, অবশ্যই আপনি ফুললি অফলাইন ক্লাসের মতো ফিল না পেলেও, আমাদের স্টুডেন্ট যারা প্রিভিয়াসলি করেছে, আপনি ওনাদের সাথে জিজ্ঞেস করতে পারেন, এটা কিন্তু অনেকটাই অফলাইনের একটা ফিল নিয়ে আসে। এবং আপনারা সরাসরি যখন জুমের মাধ্যমে যুক্ত হন, সরাসরি আমার সাথে কথা বলতে পারেন, সরাসরি আমাকে প্রশ্ন করতে পারেন, তখন কিন্তু এই জিনিসটা অনেক বেশি সহজ হয়ে যায়। ঠিক আছে? ফোর্থ যে পয়েন্টটা দেখেন, ডু অনলাইন ক্লাসেস জাস্ট অ্যাজ এ অফলাইন ক্লাস ইন আ রুম ওয়্যার দেয়ার ইজ নো আদার ডিস্ট্রাকশন। এই জিনিসটা আমি অনেক বেশি ফিল করি অ্যাজ এ মেন্টর। আমি কি ফিল করি, যখন আমি এই যে যেমন আপনাদের সেশনটা নিচ্ছি, আমার এই ল্যাপটপের কোনায় কন্টিনিউয়াসলি নোটিফিকেশন আসতেছে, সামওয়ান সেন্ড মি ফ্রেন্ড রিকোয়েস্ট, সামওয়ান সেন্ড মি কমেন্টেড অন মাই পোস্ট, সামওয়ান ডিড আ লাইক অন মাই পোস্ট, এন্ড সামওয়ান সেন্ড মি ফ্রেন্ড রিকোয়েস্ট, কন্টিনিউয়াস কিন্তু আসতেই থাকে। এবং আমি বারবারই যখন কনসেন্ট্রেট করতে চাচ্ছি আপনাদের সেশনটা, আমি কিন্তু বারবারই ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি। সো আমি পড়াচ্ছি, আমারই এত ডিস্ট্রাকশন, যারা ক্লাস করছেন তাদের আরো কত বেশি ডিস্ট্রাকশন। সো অবশ্যই যখন আপনি করবেন একটা লাইভ ক্লাস, আমি যেটা করি যে আমি অফলাইনে চলে যেতাম, এয়ারপ্লেন মোডে চলে যেতাম। এয়ারপ্লেন মোডে যেও আপনি ওয়াইফাইটা শুধু অন করতে পারবেন। এয়ারপ্লেন মোডে যে ওয়াইফাইটা অন করে আপনি সরাসরি ক্লাসে চলে আসবেন, যাতে আপনার কোনো ফোন টোন না আসে এবং যাতে আপনার কোনো ধরনের ডিস্ট্রাকশন না থাকে। কারণ আপনি যখন লাইভে প্রথম 15 মিনিট মিস করবেন, বিশ্বাস করেন আপনার পুরো লাইফটাই কিন্তু আর দেখতে ভালো লাগবে না, আপনি বোর ফিল করবেন। ঠিক আছে? আপনি বোর ফিল করবেন। সো ভেরি ইম্পর্টেন্ট, ডু অনলাইন ক্লাসেস জাস্ট লাইক অফলাইন। আচ্ছা, 5 নাম্বার যে পয়েন্টটা আমি হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে নেভার মেমোরাইজ উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। এটা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে খুবই বাজে একটা জিনিস। আমি দেখি এখনো পোস্ট গ্রাজুয়েশন লেভেলেও অনেকেই আছে, হ্যাঁ মুখস্থ করতে থাকে, মুখস্থ করতে থাকে। ভাই, মুখস্থ করে আপনি পরীক্ষা ভালো করতে পারবেন, কিন্তু আপনার পেশেন্টের সাথে কি আপনি কোরিলেট করতে পারবেন? কারণ বিশ্বাস করেন, আপনি যখন পোস্ট গ্রাজুয়েশন লেভেলে যাবেন, আপনার নলেজটা, যেটা টেক্সটের নলেজ আর যেটা প্র্যাকটিক্যাল নলেজ, দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, আকাশ পাতাল তফাৎ আছে। প্র্যাকটিক্যাল নলেজ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট থিং এন্ড টেক্সচুয়াল নলেজ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। আপনি একটা মেলার র্যাশ বইয়ে পড়েছেন, আমার ওয়ার্ডে, আমার বেডে, আমি যে বেডটা দেখি এখন বিএসএম তে, সেই বেডে একটা মেল এসএলই পেশেন্ট ভর্তি আছে। সো আপনি বই পড়ে জানেন যে এসএলই ইজ মোর কমন ইন ফিমেল। সো আপনি কিন্তু বইয়ের সাথে আপনার প্র্যাকটিক্যাল নলেজ কখনোই মিলাতে পারবেন না। এবং এই পেশেন্টের এত সুন্দর টিপিক্যাল মেলার র্যাশ আছে, তারপর হচ্ছে মিউকাস আলসার আছে, মাউথে অনেক আলসার আছে, তারপর হচ্ছে টিপিক্যাল কিছু ফিচার আছে এসএলই, এবং তার অ্যান্টিডিএস অ্যান্টিবডি এবং এন দুইটাই কিন্তু পজিটিভ এসছে, তার মানে ইট ইজ মোর লাইকলি টু গেট এসএলই ভাস্কুলাইটিস। সো ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা বলতে চাচ্ছি আসলে সেটা হচ্ছে যে আপনার অবশ্যই প্রতিটা জিনিস আপনি যখন বুঝে পড়বেন যে একটা এসএলইর আসলে কি কি হওয়া উচিত, আপনার পেশেন্টের কি কি এক্সপেকটেশনস থাকে, একটা এসএলইর পেশেন্টের কি কি ফিচার্স থাকা উচিত, এটা যখন আপনি একটু বুঝে পড়বেন, আপনি যখন একটু কোরিলেট করে পড়বেন, তখন কিন্তু আপনার পেশেন্টটার সাথে মিলাতে সহজ হবে। কিন্তু আপনি যদি মুখস্থ করে যান, হ্যাঁ এটাতে মেলারা, সেটাতে এই হয়, এটাতে সে হয়, তাহলে কিন্তু আপনার অ্যাপ্রোচটা ভালো হবে না। এবং হয়তো এখন আপনি কিছুটা গেইন হলেও
ইন দ্য লং রান যখন আপনি মেইন পরীক্ষা দিবেন তখন কিন্তু আপনার লস হবে বেশি, ঠিক আছে? সো নেভার memorize without understanding. Last but not the least, যে পয়েন্ট আমি বলবো, prepare yourself to give exams without revision. খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এবং এটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ কি? কারণ হচ্ছে আপনি যখন একটা পরীক্ষা রিভিশন ছাড়া দিতে পারবেন না, যেমন আমি একটু আগে বললাম যে আপনারা সবাই পরীক্ষা বাদ দেন কি জন্য? আমাকে বলেন যে ভাইয়া আমার তো প্রিপারেশন কমপ্লিট হয় না, আমি পরীক্ষা দিব না। কেন? আপনার তো এখানে ফেল করলে আপনার কি কোনো লস হচ্ছে? আপনাকে কেউ বকা দিচ্ছে? আপনাকে কি পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এরকম কোনো কথা আছে? অবশ্যই না। সো প্রতিটা পরীক্ষা আপনি অবশ্যই দিবেন, আপনার প্রিপারেশন হোক বা না হোক আপনাকে পরীক্ষা দিতে হবে। বিশ্বাস করেন আপনি আজকে পরীক্ষায় যে জিনিসটা ভুল করবেন আপনার মেইন পরীক্ষায় সেই জিনিসটাই মনে থাকবে, ঠিক আছে? সেই জিনিসটা আপনার মনে থাকবে যে আমি এটা ভুল করেছিলাম, এটা আসলে অ্যান্সারটা এরকম হওয়া উচিত। এবং তখন যারা এই জিনিসটা অ্যাপ্লাই করবেন তখন তারা মজার একটা হাসি হাসবেন। যখন পরীক্ষা হলে আপনি দাগাতে যাবেন তখন আপনার মনে হবে যে আল্লাহ আমি তখন এটা ভুল করেছিলাম, হয়তো তখন ভুল করেছি বলে আমার এখন এটা ভালো হবে, এখন এটা ঠিক হবে, ঠিক আছে? সো খুবই ইম্পর্টেন্ট লাস্টেরটা যে প্রিপেয়ার ইয়োরসেলফ টু গিভ এক্সামস উইদাউট রিভিশন, ঠিক আছে? সো আমরা কিন্তু একটা লিস্ট জানলাম হোয়াট টু ডু এন্ড হোয়াট নট টু ডু। এই জিনিসগুলো আমরা যদি অ্যাপ্লাই করি আই থিংক ইউ উইল হ্যাভ আ ভেরি 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 গুড প্রিপারেশন ফর রেসিডেন্সি, ঠিক আছে? সো আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছেন। কারো যদি কোনো কিছু জানার থাকে রিগার্ডিং দিস তাহলে আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন, কমেন্ট সেকশনেও জানাতে পারেন। বিকজ আমার সেশনের পরবর্তী যে পার্টটা আছে এখানে আমরা কিছু ইন্টারেস্টিং টপিক জানবো, মানে আমরা একটু পড়ালেখার ভিতরে যাব, কিছু ইম্পর্টেন্ট টপিকস আমরা শেখার চেষ্টা করব। প্রতিবারের মতোই আমার ফেভারিট যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো আমি একটু পড়ানোর চেষ্টা করব। সো আপনাদের যদি আমি এতক্ষণ যে জিনিসগুলো বললাম যে কি কি করা উচিত কি কি করা উচিত না, এইটার উপর ভিত্তি করে যদি কোনো প্রশ্ন থাকে, আমি দেখতে পাচ্ছি আমার সাথে 6-7 জন জুমে যুক্ত আছেন, অলমোস্ট 50+ আমার সাথে লাইভে যুক্ত আছেন। যদি কারোর কোনো সে থাকে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন অথবা আমাকে সরাসরি লাইভে জুমের মাধ্যমে কোশ্চেন করতে পারেন। সো ইউ ক্যান স্টার্ট। আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন আমাদের সাথে জুমের মাধ্যমে। কারো যদি প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্ন regarding residency, anything you want to know about residency. আচ্ছা, সো আমার মনে হয় আপনারা এখনো পড়ার মধ্যে যেতে চান, পড়ার আগে আপনাদের কোনো প্রশ্ন নাই। সো আসেন আমরা একটু পড়ার মধ্যে যাওয়া শুরু করি এবং একটু ইম্পর্টেন্ট মজার কিছু জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের সাথে আমি নিজেও একটু শেখার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো এই ছবিটা, ঠিক আছে? এই ছবিটা হচ্ছে এটা একটা গ্যাননের ছবি এবং এই ছবিটা অনেকেই দেখেছেন, যারা এর আগে প্রিপারেশন দিয়ে নিয়েছেন রেসিডেন্সি তারা তো অবশ্যই দেখেছেন। এবং এই ছবিটা আমাদের রেসপিরেটরি ফিজিওলজির একটা টপিক, ভেরি ইন্টারেস্টিং একটা টপিক। যেই ছবিটা আমরা মূলত তিনটা প্রেশার নিয়ে কথা বলি। একটা হচ্ছে ইন্ট্রা প্লুরাল প্রেশার, একটা হচ্ছে ইন্ট্রা অ্যালভিউলার প্রেশার, আর আরেকটা হচ্ছে ইন্ট্রা ইসোফেজিয়াল প্রেশার, ঠিক আছে? এখন এই যে এই জিনিসটা থেকে আপনাদের প্রতিবারই কম বেশি প্রশ্ন আসে, কিন্তু প্রতিবারই আপনাদের কনফিউশন লেগে যায়, ঠিক আছে? কারণ আমি নিজেও জানি আমার নিজেরই অনেকবার কনফিউশন লাগতো। সো এই যে বক্সটা আছে, এই যে ছবিটা আছে, এই ছবিটা আসলে কিভাবে সহজ করা যায় আজকে আমি এইটা বের করার অথবা এইটা মনে রাখার তিনটা ইম্পর্টেন্ট ওয়ে আপনাদের বলে দিব, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল যে জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখেন ইন্ট্রা অ্যালভিউলার প্রেশার, ইন্ট্রা প্লুরাল প্রেশার। সো ইন্ট্রা অ্যালভিউলার প্রেশার কখন সবচেয়ে লোয়েস্ট হবে, কখন সবচেয়ে হাইয়েস্ট হবে, এইটা নিয়ে কিন্তু প্রায়ই কোশ্চেন থাকে। যেমন শুরুতে দেখেন, শুরুতে কি আছে? শুরুতে আছে হচ্ছে ইন্ট্রা অ্যালভিউলার প্রেশার। এখান থেকে যদি আমি শুরু করি যে এটা আমাদের ইন্সপিরেশনের স্টার্টিং পয়েন্ট, এখান থেকে আমাদের ইন্সপিরেশন শুরু হয়েছে, এটা হচ্ছে ইন্সপিরেশনের লাস্টের পয়েন্ট, মানে মিড পয়েন্ট। এখানে ইন্সপিরেশন অর্ধেক শেষ হয়েছে আর এখানে ইন্সপিরেশন শেষ হয়েছে, এখান থেকে আবার এক্সপিরেশন শুরু হয়েছে। তার মানে আমি একটা সিদ্ধান্তে আসতে পারি না যে ইন মিড ইন্সপিরেশন আমাদের ইন্ট্রা অ্যালভিউলার প্রেশার ইজ দ্য লোয়েস্ট, ঠিক আছে? তারপর এন্ড অফ দ্য ইন্সপিরেশনে এটা আবার বাড়ছে, ঠিক আছে? এক্সপিরেশনের ক্ষেত্রে জাস্ট অপোজিট, এক্সপিরেশনে হচ্ছে হাইয়েস্ট। এটা গেল একটা সিদ্ধান্ত। সেকেন্ড যেটা আছে ইন্ট্রা অ্যালভিউলার প্রেশার, ইন্ট্রা প্লুরাল প্রেশার। ইন্ট্রা প্লুরাল প্রেশারের ক্ষেত্রে কি? ইন্ট্রা প্লুরাল প্রেশার আমরা যদি এখান থেকে ইন্সপিরেশন শুরু করি, এখানে যদি শেষ করি যে এখানে ইন্সপিরেশন শেষ, তাহলে আমি একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি না যে ইন্ট্রা প্লুরাল প্রেশার ইজ লোয়েস্ট এট দ্য এন্ড অফ ইন্সপিরেশন, ইন্সপিরেশনের শেষে যে লোয়েস্ট হচ্ছে। সো এখান থেকে আপনাদের একটা স্টেপ আসবে রেসিডেন্সিতে যে ইন্ট্রা অ্যালভিউলার প্রেশার কখন লোয়েস্ট এবং কখন হাইয়েস্ট, মিডে নাকি এন্ডে, আর ইন্ট্রা প্লুরাল প্রেশার কখন লোয়েস্ট কখন হাইয়েস্ট,
মিডে নাকি এন্ডে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবং আপনারা যখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবেন, তখন আপনাদের এই জিনিসটা একদম ক্লিয়ার হবে এবং আপনারা এই জিনিসটা খুব সহজভাবে জানতে পারবেন। ঠিক আছে, এটা গেল হচ্ছে আপনি যদি ছবি দেখে মনে রাখতে চান, এটা একটা পদ্ধতি গেল। এবার আমি দ্বিতীয় পদ্ধতিটা নিয়ে কথা বলবো। দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে মেকানিজম জেনে মনে রাখা। আচ্ছা, এবার আমরা একটু মেকানিজম নিয়ে চিন্তা করি। বলেন তো, আমাদের যখন রেসপিরেশন শুরু হয়, এই রেসপিরেশনের যে বাতাসটা আছে, এই বাতাসটা প্রথমে কোন জোনে থাকে, তারপরে কোন জোনে আসে? প্রথমে থাকে হচ্ছে কন্ডাক্টিং জোনে, তারপরে যায় হচ্ছে রেসপিরেটরি জোনে। ঠিক আছে, কন্ডাক্টিং জোনে থেকে সে যখন রেসপিরেটরি জোনে যান, তার আমি যদি চিন্তা করি তাকে কন্ডাক্টিং জোন ক্রস করতে ইন্সপিরেশনের অর্ধেক সময় লেগেছে কন্ডাক্টিং জোন ক্রস করতে। মনে করেন আপনি অর্ধেক সময় কন্ডাক্টিং জোন ক্রস করে ফেলেছেন, এরপরে অ্যালভিলাসের ভিতরে বাতাসগুলো ঢোকা শুরু করবে না? তার মানে অ্যালভিলাসের ভিতরে এতক্ষণ ফাঁকা জায়গা ছিল, তার মানে নেগেটিভ প্রেসার ছিল, এখন অ্যালভিলাসের ভিতরে বাতাসটা ঢোকা শুরু করেছে, বাতাসটা ভিতরে যাওয়া শুরু করেছে, তাহলে কি সেখানে আর নেগেটিভ প্রেসার থাকবে? অবশ্যই থাকবে না। সো আফটার মিড ইন্সপিরেশন, যখন অ্যালভিলাসের ভিতরে বাতাসটা ঢোকা শুরু করে, তখন আস্তে আস্তে প্রেসারটা বাড়তে থাকে এবং ইন্সপিরেশনের শেষ পর্যন্ত যে এটা আস্তে আস্তে বাড়ে এবং এক্সপিরেশনের মাঝখান বরাবর সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, সো আপনি যদি মেকানিজম নিয়েও চিন্তা করেন, তাহলেও কিন্তু আপনার এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। সেকেন্ড যে জিনিসটা দেখেন, আপনাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি বললেন যে ইন্ট্রা অ্যালভিউলার প্রেসার অর্ধেকে যে আমাদের অ্যালভিউলাস গুলোর ভিতরে বাতাস ঢোকা শুরু করে, তারপরে অ্যালভিউলাসের প্রেসারটা পজিটিভ দিকে যায়। তাহলে ইন্ট্রাপ্লুরাল প্রেসার কেন ইন্সপিরেশনের শেষে যে কমলো, লোয়েস্ট হলো? এটা প্রশ্ন জাগে না? অবশ্যই প্রশ্ন জাগবে। সো আসেন এইটা নিয়ে একটু কথা বলি। আপনি নিজেই চিন্তা করেন তো, আপনার লাংস এর কাভারিং এর নাম কি? আপনার লাংস এর কাভারিং হচ্ছে প্লুরা, তাই না? সো যখন অ্যালভিউলাসটা বড় হয় এবং প্লুরা যদি তখন পজিটিভ প্রেসারে থাকে, তার মানে প্লুরা যদি তখন ছোট হতে থাকে, তাহলে কি অ্যালভিউলাসটা বড় হতে পারবে? অবশ্যই পারবে না। সো অ্যালভিউলাসের বড় হওয়ার জন্য ইন্ট্রাপ্লুরাল প্রেসার আরো বেশি নেগেটিভ দিকে যায়। নেগেটিভ যেতে যেতে যতক্ষণ অ্যালভিউলাস বড় হয়, মনে করেন অ্যালভিউলাস একদম ইন্সপিরেশনের শেষ পর্যন্ত যে বড় হয়, এই শেষ পর্যন্ত ইন্ট্রাপ্লুরাল প্রেসার ইজ লোয়েস্ট। তার মানে হচ্ছে ইন্সপিরেশনের একদম শেষ মাথায় যে এটা সবচেয়ে বেশি কমে যায়। এরপরে যখন আবার অ্যালভিউলাস গুলো ছোট হতে থাকে, তখন ইন্ট্রাপ্লুরাল প্রেসার আবার পজিটিভ দিকে আসে। ঠিক আছে, মনে থাকবে? সো আমি প্রথমে যে পদ্ধতিটা বললাম সেটা হচ্ছে ছবি দেখে মনে রাখার জন্য। দ্বিতীয় যে পদ্ধতিটা বললাম সেটা হচ্ছে মেকানিজম। এখন তৃতীয় পদ্ধতিটা বলবো। তৃতীয় পদ্ধতিটা আমার নিজের খুবই পছন্দের একটা পদ্ধতি, কারণ এটা হচ্ছে একটা চোরাই পদ্ধতি এবং এই পদ্ধতিটা অ্যাপ্লাই করলে পরীক্ষার হলে আপনার কখনোই ভুল হবে না। সো তৃতীয় চোরাই পদ্ধতিটা কি? আসেন একটু চোরাই পদ্ধতিটা শিখে ফেলি। সো চোরাই পদ্ধতিটা হচ্ছে, আমি আমার রেসপিরেটরি ট্র্যাককে প্রথমে হচ্ছে কন্ডাক্টিং জোনে ভাগ করেছি, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অ্যালভিউলাস, যেটা হচ্ছে আমাদের রেসপিরেটরি জোন। 3 নাম্বার হচ্ছে প্লুরা। তাহলে চিন্তা করেন তো, আমি 1 2 3 কে যদি পরপর সাজাই, এর মধ্যে মাঝখানে কোনটা আছে? মাঝখানে আছে অ্যালভিউলাস এবং শেষে আছে প্লুরা, তাই না? তাহলে প্রথমে আছে হচ্ছে আমাদের কন্ডাক্টিং জোন, তারপরে আছে রেসপিরেটরি জোন, বলতে আমরা মেইনলি অ্যালভিউলাসকে বুঝাই, আর লাস্টে আছে হচ্ছে প্লুরা। তাহলে মাঝখানে কোনটা আছে? অ্যালভিউলাস। তাইলে মিড ইন্সপিরেশনের লোয়েস্ট হবে কোনটা? অ্যালভিউলার ইন্ট্রা অ্যালভিউলার প্রেসার। ঠিক আছে, আর শেষে আছে কোনটা? শেষে আছে প্লুরা। তাহলে এট দ্য এন্ড অফ ইন্সপিরেশনে লোয়েস্ট হবে কোনটা? ইন্ট্রাপ্লুরাল প্রেসার। তাহলে দেখেন, আপনারা যদি এই পদ্ধতিটাও অ্যাপ্লাই করেন, এই ওয়েটাও যদি অ্যাপ্লাই করেন, আমার মনে হয় আপনাদের কিন্তু পরীক্ষার হলে আর কোনো ভুল হবে না। সো চলে আসি এবার আমরা ইনফরমেশন গুলো জেনে নিই, যে জায়গা থেকে আমাদের ট্রু ফলস প্রতিবারই আসে। সো প্রথমে হচ্ছে চেঞ্জেস ডিউরিং নর্মাল কোয়াইট ইন্সপিরেশন। এট দ্য এন্ড অফ ইন্সপিরেশনের শেষে both intrapleural and intraesophageal pressure is lowest. At mid ইন্সপিরেশনের মাঝখানে ইন্ট্রাপালমোনারি অর ইন্ট্রাঅ্যালভিউলার প্রেসার। তার মানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রতিটা প্রেসার আরেকটা নাম আছে, যেমন ইন্ট্রাপ্লুরাল প্রেসার একটা নাম আছে ইন্ট্রাথোরাসিক প্রেসার, ইন্ট্রাপালমোনারি প্রেসার একটা নাম আছে ইন্ট্রাঅ্যালভিউলার প্রেসার ইজ লোয়েস্ট, আর লাস্টে হচ্ছে রেট অফ এয়ার ফ্লো ইজ গ্রেটেস্ট। কারণ কি? কারণ হচ্ছে আপনি নিজেই চিন্তা করেন তো, মিড ইন্সপিরেশনের পরেই তো এয়ার গুলা অ্যালভিউলাসের ভিতরে ঢোকা শুরু করেছে, তাহলে রেট অফ এয়ার ফ্লো ইজ গ্রেটেস্ট। আর ডিউরিং এক্সপিরেশন ইট ইজ ভাইস ভার্সা। আমার কথা হচ্ছে ভাই, আপনি শুধু ইন্সপিরেশনটা মনে রাখেন, এক্সপিরেশন আপনার জন্য ফ্রি। ঠিক আছে, এক্সপিরেশন জাস্ট আপনার জন্য ফ্রি, এক্সপিরেশনে আপনার চিন্তা করতে হবে না। ঠিক আছে, সো আমরা ইম্পর্টেন্ট একটা জিনিস শিখে ফেললাম, কিন্তু আপনাদের কিন্তু এখনো একটা প্রশ্ন ক্লিয়ার হওয়ার কথা না। সেই প্রশ্নটা কি? সেই প্রশ্ন হচ্ছে ইন্ট্রা ইসোফেজিয়াল প্রেসারটা কি? ইন্ট্রা ইসোফেজিয়াল প্রেসারটা নিয়ে ভাইয়া আপনি তো কিছু বললেন না, তাই না? সো আসেন একটু ইন্ট্রা ইসোফেজিয়াল প্রেসারটা কি এটা একটু জেনে নেই।
intraesophageal pressure, it is nothing but a measurement for intrathoracic pressure. আসলে ইন্ট্রাথোরাসিক প্রেসারটা মাপার জন্য ইন্ট্রাইসোফেজিয়াল প্রেসার ইউজ করা হয়, এবং ইসোফেগাসটা যেহেতু এক্সপোজ পার্টে আছে, ইন্ট্রাইসোফেজিয়াল প্রেসারটা মাপার মাধ্যমে আমরা মূলত ইন্ট্রাথোরাসিক প্রেসারটা মাপি। ঠিক আছে, সো এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটাই ইন্ট্রাথোরাসিক প্রেসার সেম অ্যামাউন্টই হবে হচ্ছে ইন্ট্রাইসোফেজিয়াল প্রেসার। ক্লিয়ার? আচ্ছা, সো আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখে ফেললাম, হোপফুলি আপনাদের কাজে লেগেছে। এরপরে আমরা আরেকটা মজার জিনিস শিখবো, দ্যাট ইজ হিমোডাইনামিক ইফেক্ট অফ রেসপিরেশন। ঠিক আছে, এই যে হিমোডাইনামিক ইফেক্ট অফ রেসপিরেশন আছে, এইটার প্রতিটা জায়গায় কারণ আমি আজকে ব্যাখ্যা করবো আপনাদের সাথে। কেন জেভিপি কমে গেল, কেন ব্লাড প্রেশার কমে গেল, কেন হার্ট রেট বেড়ে গেল, কেন সেকেন্ড হার্ট সাউন্ড স্প্লিটস হলো, কেন ফিউজেস হলো। ঠিক আছে, সো হোপফুলি আপনাদের এটা কাজে লাগবে। আমি নিজেও সত্যি কথা বলতে, আমি নিজেও যখন প্রিপারেশন নিয়েছিলাম তখন আমি সবগুলোর কারণ জানতাম না, কিন্তু ট্রেনিং ফেজে আমি বিভিন্ন ভাইয়াকে বিভিন্নভাবে জিজ্ঞেস করেছি, ভাই এটা কেন হচ্ছে, এবং নিজেও বারবার ডিফারেন্ট বই পড়ে আমি মোটামুটি প্রতিটা মেকানিজম দাঁড় করানোর চেষ্টা করেছি। সো আসেন আমরা প্রথম থেকে চলে আসি। প্রথমে যে জিনিসটা আছে জেভিপি। ঠিক আছে, হিমোডাইনামিক ইফেক্ট অফ রেসপিরেশন, এটা মনে রাখার জন্য আমাদের একটা জিনিস খুব ভালো মতো জানতে হবে, সেটা হচ্ছে সহজভাবে মনে রাখবেন, যখন রেসপিরেশন হয়, ইন্সপিরেশন হয়, তখন সবকিছু কমে যায় এক্সেপ্ট হার্ট রেট। শুধু হার্ট রেটটা বেশি হয়, বাকি সবকিছু কমে যায়। এটা আপনি যদি মনে রাখেন তাহলে আপনার এখান থেকে কোশ্চেন আসলে আপনার অ্যান্সার করা সহজ হবে। এটা হচ্ছে ট্রিক্স। এবার আমরা আসবো ব্যাখ্যাতে। প্রথমে চলে আসেন, দেখেন জেভিপি ফলস ইন এক্সপিরেশন হচ্ছে রাইজেস। সো আমরা একটা জিনিস জানি যে ডিউরিং ইন্সপিরেশন ভেনাস রিটার্ন ইনক্রিজেস। ইন্সপিরেশনের সময় ভেনাস রিটার্ন বেড়ে যায়। সো ইন্সপিরেশনে ভেনাস রিটার্ন কেন বেড়ে যায় কেউ বলতে পারবেন? আমাদের সাথে অনেকেই যুক্ত আছে, আমি দেখতে পাচ্ছি ডক্টর আতিকুর রহমান, ডক্টর ফাতেমাতুজ জোহরা, ডক্টর হাবিবা সুলতানা, ডক্টর মাহমুদুর রহমান এন্ড ডক্টর এনএম। সো আপনাদের কারোর কি জানা আছে কেন ইন্সপিরেশনে ভেনাস রিটার্ন বেড়ে যায়? কেউ আনমিউট করে একটু বলবেন কেন বেড়ে যায়? আপনাদের ইন্টারাকশন থাকলে আপনাদের ভালো লাগবে, আমারও ভালো লাগবে, আমারও ক্লাসটা নিয়ে ইন্টারেস্টিং লাগবে। সো কেউ চেষ্টা করেন। ডক্টর আতিকুর রহমান ভাই, আপনি কি বলতে পারবেন যে ইন্সপিরেশনে কেন ভেনাস রিটার্ন বেড়ে যায়? আচ্ছা, আমি একটু আগেই দেখছিলাম যে ডক্টর এনএম মেবি নটরডাম কলেজের ভাইয়া, আমার ব্যাচমেটের মতোই দেখতে মনে হচ্ছিল। নটরডাম কলেজে ওর সাথে আমার দেখা হয়েছে, যতটুকু আমার মনে পড়ছে, সে আমারই ব্যাচমেট। সো ডক্টর এনএম, নাইম, রাইট? নাইম, আপনি যদি একটু অ্যান্সার করতেন যে কেন ভেনাস রিটার্ন কমে যায়। ডক্টর নাইম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, সো আপনারা কেউ অ্যান্সার করছেন না। আচ্ছা, এখানে অনেকেই ইয়েতে অ্যান্সার করেছেন কমেন্ট সেকশনে যে অ্যাবডোমিনাল প্রেসার বাড়ে। ভেরি গুড, ইন্টার অ্যাবডোমিনাল প্রেসার বেড়ে যাওয়ার কারণে। আচ্ছা, ভেরি গুড, একজন অ্যান্সার করেছে ইন্টার অ্যাবডোমিনাল প্রেসার বেড়ে যাওয়ার কারণে, এবং ভেরি গুড অ্যান্সার, এবং এটাও কিন্তু একটা কারণ। এবার আমি বলবো এইটার তিনটা কারণ রয়েছে যার কারণে ভেনাস রিটার্ন বেড়ে যায়। প্রথম যে কারণটা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যেটার প্রভাবটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে নেগেটিভ ইন্ট্রাথোরাসিক প্রেসার। আমি জানি ইন্সপিরেশনে কি হচ্ছে, ইন্সপিরেশনে কিন্তু আমাদের প্রতিটা প্রেসার কমে যাচ্ছে, তাই না? থোরাক্সের ভিতরে প্রেসার নেগেটিভ হয়ে যাচ্ছে, এবং যখনই নেগেটিভ প্রেসার তৈরি হয় তখন তার মানে কি? তার মানে হচ্ছে এটা একটা ভ্যাকুয়াম, এটা একটা খালি জায়গা। একটা খালি জায়গার কাজ হচ্ছে বাইরে থেকে জিনিসগুলোকে টেনে নিয়ে আসা। সো বাইরে থেকে সে জিনিসগুলোকে তার লাংসের মধ্যে, হার্টের মধ্যে টেনে নিয়ে আসে। এটা হচ্ছে প্রথম কারণ যার কারণে ডিউরিং ইন্সপিরেশন ভেনাস রিটার্ন ইনক্রিজেস। এটা হচ্ছে নাম্বার 1। এবার আমরা সেকেন্ডটাতে চলে যাই। সেকেন্ড যে কারণটা, সেটা হচ্ছে যখন ইন্সপিরেশন হয় তখন ডায়াফ্রামের পজিশনটা চেঞ্জ হয়ে যায়। আমরা জানি ডায়াফ্রামের মধ্যে 3টা ওপেনিং আছে কিনা? 3টা ওপেনিং এর মধ্যে প্রথম যে ওপেনিংটা, যেটা হচ্ছে T8 লেভেলে, সেটার একটা নাম আছে, সেটা হচ্ছে ভেনা কাভাল ওপেনিং, তাই না? ভেনা কাভাল ওপেনিং। সো ভেনা কাভাল ওপেনিং কি হয়? যখন ডায়াফ্রামের পজিশনটা চেঞ্জ হয়, ডায়াফ্রামটা থাকে হচ্ছে ধনুকের মতো বেঁকা, এটা যখন ফ্ল্যাট হয়ে যায় তখন এই ডায়াফ্রামের ওপেনিংটা, এটা হচ্ছে ভেনা কাভাল ওপেনিংটা ডাইলেটেড হয়ে যায়। ডাইলেটেড মানে কি? নিচে থেকে পানি, নিচে থেকে রক্ত বেশি আসবে। সো ডাইলেটেশন অফ দ্য ইনফিরিয়র ভেনা কাভা, মোর ব্লাড রিটার্নস টু দ্য হার্ট, এটা একটা কারণ। থার্ড যে কারণটা, যেটা আমাদের কমেন্ট সেকশন অলরেডি বলে দিয়েছে, যে ইনক্রিজ ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার।
আমি যখন ইন্সপিরেশন নিই তখন আমার ইন্ট্রাপিনিউরাল প্রেশারটা বেড়ে যায়, এবং ইন্ট্রাপিনিউরাল প্রেশারটা বেড়ে গেলে কি হয়, এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভার উপর এভাবে চাপ দেয়, চাপ দিলে হচ্ছে উপরের দিকে ব্লাডটা উঠে আসে এবং ভেনাস রিটার্নটা বেড়ে যায়। ঠিক আছে, সো আমরা তিনটা কারণ জানলাম, তিনটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ জানলাম যার কারণে ডিউরিং ইন্সপিরেশন ভেনাস রিটার্ন বেড়ে যায়। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে, ভাইয়া আপনি ভেনাস রিটার্ন বাড়িয়ে দিলেন, খুবই ভালো কথা, হ্যাঁ ভেনাস রিটার্ন বেড়ে গেল, তার সাথে জেভিপির কি সম্পর্ক বলেন তো? জেভিপি দিয়ে আমরা কি দেখি? জেভিপি দিয়ে আমরা দেখি হচ্ছে রাইট হার্টের প্রেশার, তাই না? রাইট হার্টের প্রেশার দেখি। এখন রাইট হার্টের প্রেশারটা যখন বেড়ে যায়, সেটা যেই কারণেই হোক, রাইট হার্ট ফেলিওরের কারণে হতে পারে, রাইট হার্টের প্রেশার মানে হচ্ছে রাইট অ্যাট্রিয়ামের প্রেশারটা যখন বেড়ে যায়, তখন সেই প্রেশারটা বেড়ে যেয়ে আমাদের উপরের জেভিপি জুগুলার যে ভেইনটা আছে, এই ভেইনের মধ্যে এই প্রেশারটা উঠে আসে, এবং ভেনের মধ্যে যখন এই প্রেশারটা উঠে আসে তখন আমরা বাইরে স্কেল দিয়ে এটা মেপে ফেলি, যেটাকে আমরা বলি হচ্ছে রেইজড জেভিপি, তাই না? আমরা ইন্টার্নির সময় অনেক এক্সামিনেশন করেছি এবং দেখেছি। তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে না, ভাই এখানে তো ভেনাস রিটার্ন বাড়লো, তাহলে কেন জেভিপি ফলস, কেন জেভিপি কমে যাচ্ছে? এটার কারণ হচ্ছে আপনার যখন ভেনাস রিটার্ন বেশি বেড়ে যায়, বেশি বেড়ে যাওয়ার কারণে বেশি ব্লাড আমাদের রাইট অ্যাট্রিয়ামে এসে জমা থাকে, কিন্তু ব্লাডটা কিন্তু জুগুলার ভেইন দিয়ে উপরে উঠছে না, ঠিক আছে? জুগুলার ভেইন দিয়ে উপরে ব্যাক হচ্ছে না, এখন এটা মোটামুটি একটা চেম্বারের মধ্যে আটকে আছে, চেম্বারের মধ্যে পুলিং অবস্থায় আছে, সে এখানে আটকে আছে। সো জেভিপিতে আমার এই প্রেশারটা উঠে আসে না, এই কারণেই ভেনাস রিটার্ন বেড়ে যাওয়ার পরেও, রাইট অ্যাট্রিয়ামে ব্লাড থাকার পরেও আমাদের ইন্সপিরেশনে জেভিপিটা কমে যায়, ফলস, ঠিক আছে? আর এক্সপিরেশনে জাস্ট এর অপোজিট, এক্সপিরেশনে হচ্ছে জেভিপিটা বেড়ে যায়। ক্লিয়ার? এটা হচ্ছে এক নাম্বার গেল। সেকেন্ড যেটা আছে দ্যাট ইজ ব্লাড প্রেশার, ভেরি ইম্পর্টেন্ট। ব্লাড প্রেশার, কেন ব্লাড প্রেশার কমে যায়? আসেন তো ব্লাড প্রেশারের যে সূত্রটা আছে, এই সূত্রটা আমরা একটু বোঝার চেষ্টা করি। বিপি মানে কি? বিপি ইজ ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট ইন টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, তাই না? এখন আমার আলোচনার বিষয়টা হচ্ছে কার্ডিয়াক আউটপুট। আমি বলেছি ডিউরিং ইন্সপিরেশন রাইট হার্টের ব্লাড বেশি, ইন্সপিরেশনের সময় ভেনাস রিটার্ন বেড়ে যায়, রাইট হার্টে ব্লাড বেশি থাকে, কিন্তু লেফটে কিন্তু ব্লাড কম থাকে, লেফটে ব্লাড কম থাকে। ক্লিয়ার? এখন লেফটে যদি ব্লাড কম থাকে তার মানে কি বলেন তো? লেফটে ব্লাড কম মানে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড কম, লেফট অ্যাট্রিয়ামে ব্লাড কম মানে লেফট ভেন্ট্রিকলে ব্লাড কম। লেফট ভেন্ট্রিকলে যদি ব্লাড কম থাকে তাহলে আমাদের কার্ডিয়াক আউটপুট কি বেশি হবে না কম হবে বলেন তো? এটা এটা একজন একটু অ্যান্সার করেন, তাহলে আপনার জন্য সহজ হবে। কার্ডিয়াক আউটপুটটা বাড়বে নাকি কমবে যদি লেফট অ্যাট্রিয়ামে লেফট ভেন্ট্রিকলে ব্লাডটা কম থাকে? আমার সাথে অনেকেই জুমে যুক্ত আছেন, আপনারা একটু আনমিউট করে অ্যান্সার করতে পারেন, অথবা যারা আমার সাথে সরাসরি লাইভে যুক্ত আছেন, আমি দেখতে পাচ্ছি অনেকেই আমার সাথে লাইভে যুক্ত আছেন, আপনারা একটু কমেন্ট সেকশন অ্যান্সার করেন। আপনাদের প্রশ্নটা হচ্ছে, যদি আমাদের লেফট ভেন্ট্রিকলে ব্লাড কম থাকে কার্ডিয়াক আউটপুট বাড়বে নাকি কমবে? দ্রুত অ্যান্সার করেন, কমেন্ট সেকশনে দ্রুত অ্যান্সার করেন। যেহেতু জুমের ভাইরা রেসপন্স করছেন না, আপনি একটু কমেন্ট সেকশনে অ্যান্সার করবেন। আচ্ছা, মঞ্জুল হাসান সৌরভ ভাইকে অনেক বেশি ধন্যবাদ, ভাইয়া বলেছেন ডিক্রিজ, এক্সেলেন্ট। ভাইয়ের উত্তরটি একদমই সঠিক হয়েছে, কারণ আমার যদি লেফট ভেন্ট্রিকলে ব্লাড কম থাকে তাহলে আমার কার্ডিয়াক আউটপুট কোত্থেকে বাড়বে? কার্ডিয়াক আউটপুট তো অবশ্যই কম হবে, আমার কাছে রক্তই কম, তাহলে আউটপুট আমি কিভাবে দিব? সো কার্ডিয়াক আউটপুট যখন কমে যাবে তখন কি ব্লাড প্রেশার বাড়ার সুযোগ আছে? কারণ আমার সূত্রই তো বলে ব্লাড প্রেশার ইজ ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট ইনটু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। সো কার্ডিয়াক আউটপুট যখন কমে যাবে ব্লাড প্রেশার অটোমেটিক করে যাবে, এবং আপ টু 10 মিলিমিটার অফ মার্কারি, শুধু একটু কমবে না, 10 মিলিমিটার মার্কারি পর্যন্ত কমে যাবে। ঠিক আছে? সো 2 নাম্বার ব্যাখ্যাটা ক্লিয়ার হয়ে গেল। আসেন এবার চলে আসি আমরা 3 নাম্বার ব্যাখ্যাতে, হার্ট রেট। ইন্সপিরেশনে কেন এক্সেলারেটস হয়, এক্সপিরেশনে কেন স্লোজ হয়, এটা নিয়ে অনেক হাইপোথিসিস আছে। সত্যি কথা বলতে আমি অনেক ভাইয়ের সাথে কথা বলেছি, অনেক স্যারের সাথে কথা বলেছি এই ব্যাপারে, আমি খুব বেশি কনক্লুসিভ অ্যান্সার পাইনি, তবে একটা অ্যান্সার আমার মনে হয়েছে এটা অ্যাপ্রোপ্রিয়েট। সেটা হচ্ছে যে ডিউরিং ইন্সপিরেশন ডিউ টু সিম্প্যাথেটিক স্টিমুলেশন, সিম্প্যাথেটিক স্টিমুলেশন, আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের দুটি অংশ আছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। এই সিম্প্যাথেটিক স্টিমুলেশনের জন্য হার্ট রেটটা ইন্সপিরেশনে বেড়ে যায়, ঠিক আছে, এবং এক্সপিরেশনে যে সেটা কমে যায়, এটা একটু মনে রাখবেন আপনারা। এবার লাস্টেটাতে চলে আসি, সেকেন্ড হার্ট সাউন্ড স্প্লিটস এন্ড ফিউজেস। এটা খুবই মজার একটা জিনিস, ঠিক আছে, এটা খুবই মজার একটা জিনিস। এমডি আব্দুল সালাম, সামাদ ভাই আপনি দাগাদাগি করেন না, সামাদ ভাই আপনার দাগাদাগি কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? সো আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের দেখাতে চাই, যেটা আসেন আমরা একটু এটা ছবির মাধ্যমে শিখি, হোয়াইট বোর্ড। সো হোয়াইট বোর্ডের মাধ্যমে আমরা কি শিখবো? আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো হচ্ছে, আমাদের সেকেন্ড হার্ট সাউন্ডের দুইটা কম্পোনেন্ট আছে। মনে করেন আমাদের এটা হচ্ছে হার্ট,
সরি আসলে হোয়াইট বোর্ডে আমার আঁকার অভ্যাস খুব বেশি নাই, তবে চেষ্টা করব। সো দিস ইজ হার্ট, দিস ইজ রাইট অ্যাট্রিয়াম, দিস ইজ লেফট অ্যাট্রিয়াম, দিস ইজ রাইট ভেন্ট্রিকল, দিস ইজ লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে, সো আমরা জানি এখানে একটা আমাদের কি আছে, এখানে একটা হচ্ছে কাস্প আছে। ঠিক আছে, রাইট সাইডে হচ্ছে, বাম পাশে হচ্ছে বাইকাসপিড আর ডান পাশে হচ্ছে ট্রাইকাসপিড। সো এখানে হচ্ছে ট্রাইকাসপিড ভালভ আছে, এখানে আছে হচ্ছে বাইকাসপিড ভালভ। ঠিক আছে, এবং আমার এখান থেকে দুইটা আউটফ্লো ট্র্যাক্ট আছে, একটা হচ্ছে আর্চ অফ এওর্টা আর আরেকটা আছে হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। ঠিক আছে, পালমোনারি ট্রাঙ্ক এবং আর্চ অফ এওর্টার যে রাস্তাটা আছে, পালমোনারি ট্রাঙ্ক এবং আর্চ অফ এওর্টার যে রাস্তাটা আছে, এই রাস্তার মধ্যে দুইটা ভালভ আছে। ঠিক আছে, এই রাস্তার মধ্যে দুটো ভালভ আছে। এই দুইটা ভালভ আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, দুইটা ভালভ আছে। ঠিক আছে, সো একটা আছে হচ্ছে আমাদের সেমিলুনার ভালভ, অ্যাওর্টিক সেমিলুনার ভালভ, আর আরেকটা আছে হচ্ছে আমাদের কি সেমিলুনার ভালভ বলেন তো, আরেকটা আছে হচ্ছে আমাদের পালমোনারি সেমিলুনার ভালভ। সো আমাদের সেকেন্ড হার্ট সাউন্ডটা কখন তৈরি হয় বলেন তো? সেকেন্ড হার্ট সাউন্ডটা তৈরি হয় যখন আমাদের এই যে সেমিলুনার ভালভগুলো আছে, এই সেমিলুনার ভালভগুলো ক্লোজ হয়ে যায়। ঠিক আছে, এই সেমিলুনার ভালভগুলো ক্লোজ হয়ে যায়। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের জন্য, যে যখন আমাদের চিন্তা করেন তো, যখন আমি ইন্সপিরেশন করছি আমাদের রাইট সাইডে ব্লাড বেশি, তাই না? রাইট অ্যাট্রিয়ামে ব্লাড বেশি, তারপর রাইট ভেন্ট্রিকলে ব্লাড বেশি, তারপর এই ব্লাডটা কোথায় যাচ্ছে? তারপরে এই ব্লাডটা যাচ্ছে হচ্ছে আমাদের এদিক দিয়ে পালমোনারি ট্রাঙ্কে। তাহলে বেশি ব্লাড পাঠানোর জন্য সময় বেশি লাগবে না কম লাগবে? একজন একটু কমেন্ট সেকশন অ্যান্সার করেন তো, বেশি ব্লাড যদি পাঠাতে হয় তাহলে সময় বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই সময় বেশি লাগবে। যেহেতু ইন্সপিরেশনে আমাদের রাইট সাইডে ব্লাডটা বেশি, লেফট সাইডে ব্লাডটা কিন্তু কম থাকে, লেফট সাইডে ব্লাড কম থাকে, এই পাশে হচ্ছে ব্লাড কম, তার মানে এই সাইডের এইটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তার মানে আমার মূল কথা হচ্ছে, আমার যখন পালমোনারি ভালভটা ক্লোজ হবে, অথবা আমার যখন সেমিলুনার ভালভটা, পালমোনারি অথবা অ্যাওর্টিক ভালভগুলো ক্লোজ হবে, সেমিলুনার ভালভগুলো ক্লোজ হবে, তখন আমাদের সেকেন্ড হার্ট সাউন্ড তৈরি হচ্ছে। তাহলে সেকেন্ড হার্ট সাউন্ডের দুইটা কম্পোনেন্ট আছে, একটা অ্যাওর্টিক কম্পোনেন্ট, একটা পালমোনারি কম্পোনেন্ট। যেহেতু রাইট সাইডে ব্লাড বেশি, রাইট সাইডে ব্লাডটা বের করতে সময় লাগবে বেশি, এই জন্য পালমোনারি কম্পোনেন্টটা পরে তৈরি হবে। ঠিক আছে, আর আমাদের অ্যাওর্টিক কম্পোনেন্টটা আগে তৈরি হবে। এখন নর্মাল ফিজিওলজি কি বলে জানেন? নর্মাল ফিজিওলজি বলে হচ্ছে আমাদের ইউজুয়ালি অ্যাওর্টিক কম্পোনেন্ট কামস ফার্স্ট দেন পালমোনারি কম্পোনেন্ট। মানে অ্যাওর্টিক কম্পোনেন্টটা এমনিতেই নর্মাল ফিজিওলজিতে কাছে আসে, এটা আল্লাহ এভাবেই বানিয়েছে। অ্যাওর্টিক কম্পোনেন্টটা তাড়াতাড়ি হয়, তারপরে পালমোনারি কম্পোনেন্ট। এখন আপনি চিন্তা করেন তো, ইন্সপিরেশনে কি হচ্ছে, আমাদের পালমোনারি কম্পোনেন্টটা আরো বেশি ডিলে হয়ে যাচ্ছে। তার মানে আগে দুইটা এরকম অবস্থায় ছিল, এখন একটা এরকম হয়ে গেছে, একটা এরকম হয়ে গেছে। যেহেতু লেফটে ব্লাড কম, লেফটের কম্পোনেন্টটা আরো এগিয়ে গিয়েছে, রাইটে ব্লাড বেশি, সেহেতু রাইটের কম্পোনেন্টটা আরো পিছিয়ে গেছে। তাইলে আমরা বলেন তো দুইটা আলাদা আলাদা শুনতে পাবো না? দুইটা শব্দ আলাদা আলাদা শুনতে পারবো না? ঠিক ওই জিনিসটা এখানে হয়, এখানে আমরা দুইটা শব্দ আলাদা আলাদা শুনতে পাই, এই জন্য এটাকে বলা হয়েছে সেকেন্ড হার্ট সাউন্ড স্প্লিটস। দুইটা শব্দ আলাদা আলাদা শোনা যায়, সেকেন্ড হার্ট সাউন্ড স্প্লিটস। ঠিক আছে, আর এক্সপিরেশনে কি হয়? এক্সপিরেশনে লেফটে ব্লাড বেশি থাকে, লেফটে ব্লাড বেশি থাকে, তখন লেফটে যখন ব্লাডটা বেশি থাকে, রাইটে কম থাকে, তখন দুইটার মধ্যে গ্যাপটা আরো বেশি কমে যায়, দুইটা একই লেভেলে চলে আসে। এই জন্য সেকেন্ড হার্ট সাউন্ড এক্সপিরেশন হচ্ছে ফিউজেস, আর ইন্সপিরেশন হচ্ছে স্প্লিটস। ঠিক আছে, ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস। সো আমি কিন্তু প্রতিটারই কারণ বলেছি। ওয়াই ইন মেডিকেল সায়েন্স উই মাস্ট সার্চ ফর দ্য রেজাল্ট অফ ওয়াই, কেন কেন এরকম হচ্ছে। সো সেকেন্ড হার্ট সাউন্ড কেন স্প্লিটস হচ্ছে, কেন ফিউজেস হচ্ছে, হোপফুলি আপনাদের ক্লিয়ার হয়েছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, সবাই যখন এই বক্সটা পড়েন আপনারা এত বেশি এক্সাইটেড থাকেন, কারণ এই বক্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা কিন্তু সবাই এই জায়গাটা পড়ে শেষ করে দেন, এই নিচের লেখাগুলো কেউ পড়েন না। আসেন তো আমরা নিচের লেখাগুলো একটু পড়ি। সো ইন্সপিরেশন প্রলংস রাইট ভেন্ট্রিকুলার ইজেকশন, রাইট ভেন্ট্রিকুলার ইজেকশন বাড়িয়ে দেয়, কারণ কি? রাইট ভেন্ট্রিকুলার ব্লাড বেশি, সো রাইট ভেন্ট্রিকুলার ইজেকশন বেড়ে যাবে। ডিলেইং P2, এতক্ষণ ধরে যেটা পড়ালাম আপনাদের, ইন্সপিরেশনে হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ডের P2 কম্পোনেন্ট, মানে যেটা পালমোনারি ট্রাঙ্কের কম্পোনেন্ট, সেটা দেরি হয়ে যায় কারণ ব্লাড বেশি। সো এখানে ওই কথাটাই লেখা আছে, ডিলেইং P2। তারপরে কি লেখা আছে? শর্টেন্স লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন। সো লেফটে যদি ব্লাড কম থাকে অবশ্যই এখানে ইজেকশনটা কমে যাবে। সো ওইটাই লেখা আছে, শর্টেন্স লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন এন্ড ব্রিংিং ফরওয়ার্ড A2। সো যেই কথাটা বললাম যে A2 কম্পোনেন্টটা আরো আগে যাবে, P2 কম্পোনেন্টটা আরো পিছিয়ে যাবে। সো স্প্লিটস। ঠিক আছে, এক্সপিরেশন প্রডিউসেস দ্য অপোজিট ইফেক্ট। সো আপনি যখন উপরের জিনিসগুলা বুঝবেন, নিচের এটা বলা কোনো ব্যাপার? অবশ্যই কোনো ব্যাপার না। সো বুঝে পড়েন, বিশ্বাস করেন আপনার অ্যান্সার করতে অনেক বেশি সহজ হবে।
আচ্ছা, নেক্সটে চলে আসি। দেখেন আমি আসলে আজকে আপনাদের বেশ কিছু টপিকস পড়াতে চেয়েছিলাম, কিন্তু অলরেডি 10:30 বেজে গিয়েছে। আমি কিছু টপিক স্কিপ করব, যেমন ফিজিওলজিক্যাল ফাংশন অফ দ্য সারফেক্টেন্ট। আপনারা চাইলে এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। ফাংশনটা কি আছে, সারফেক্টেন্টের কি ফাংশন, কিভাবে কি কমায়, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, আরেকটা জিনিস আমি আজকে বলবো, এই জিনিসটা আজকে আসলে না পড়ালে আমাদের রেসপিরেটরি ফিজিওলজি কখনো কমপ্লিট হয় না। সেটা হচ্ছে অ্যাপেক্স এবং বেইজের মধ্যে পার্থক্যটা কি, এবং অ্যাপেক্স এবং বেইজের মধ্যে কোনটার সাথে কোনটার কি রিলেশন এবং কোনটাতে কি চেঞ্জ হয়। এই টপিকস থেকে কোশ্চেন আসে নাই এরকম একটা বছরও নাই রেসিডেন্সিতে, প্রতিটা বছরে প্রশ্ন আসে, প্রতিটা বছরে। সো বুঝতে পারছেন এটা কতটা বেশি ইম্পর্টেন্ট একটা টপিকস। সো এই টপিকসটা আজকে আমি এমন ভাবে পড়িয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের সেকেন্ড টাইম এই টপিকসটা দেখতেও না হয়। এবং বিশ্বাস করেন, আমি দেখতে পাচ্ছি আমার সাথে লাইভে অনেকেই যুক্ত আছেন, আপনারা একটু মন দিয়ে শুনেন, মন দিয়ে শুনলে আমার মনে হয় যে এই ক্লাসের পরে আপনাদের এটা আর দেখতে হবে না। সো প্রথমে আমি এই টপিকটা পড়ানোর সময় যে জিনিসটা বলি সেটা হচ্ছে এই ছবিটাতে ভালো মতো খেয়াল করবেন। এই ছবিটা দেখলে আপনারা অনেকগুলা পয়েন্ট বুঝে যাবেন, আপনারা অনেকগুলা অ্যান্সার পেয়ে যাবেন। সো প্রথমে চলে আসেন, দেখেন আমি যদি এই ছবিটার কথা বলি, এই ছবিটা দেখে আপনার কি ইমপ্রেশন দাঁড়ায়। আপনারা যেহেতু জুমে যারা আছেন তারা আসলে ফিডব্যাক দিচ্ছেন না, কেন ফিডব্যাক দিচ্ছেন না আমি জানি না, তবে আমি ফিডব্যাক আসলে আশা করি, কারণ এই জন্যই মূলত আপনাদের জুমের আউটপুটটা দেওয়া হয় বা জুমের লিঙ্কটা দেওয়া হয়। এই ছবিটা দেখে আসলে আমাদের কি মনে হচ্ছে অথবা আমাদের কি ইমপ্রেশন। আসলে আমি কয়েকটা ইমপ্রেশন নিয়ে আলোচনা করি। সো প্রথমে যে ইমপ্রেশনটা আমাদের মনে হয় সেটা হচ্ছে অ্যাপেক্সের অ্যালভিলাস গুলো বড়, তাই না, বড় বড় অ্যালভিলাস, এবং বেজের অ্যালভিলাস গুলো ছোট ছোট, এটা একটা ইমপ্রেশন। সেকেন্ড কথা হচ্ছে অ্যাপেক্সের অ্যালভিলা গুলো অ্যানিমিক, সাদা সাদা, বেজের অ্যালভিলা গুলো হচ্ছে প্লেথরিক, ঠিক আছে, মানে পলিসাইথেমিয়া, বেশি বেশি রক্ত, ঠিক আছে। সো এই দুইটা ইমপ্রেশন কিন্তু আমরা খুব সুন্দর মতোই দেখতে পাচ্ছি ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপেক্সে হচ্ছে বড় লার্জ অ্যালভিউলাস এবং বেইজে হচ্ছে স্মল অ্যালভিউলাস, ঠিক আছে। এখন আমরা এই ছবির পাশের যে প্রশ্নগুলো আছে, এই পাশের যে ইয়েগুলো আছে ইনফরমেশন, এগুলো একটু দেখে ফেলে আসেন। প্রথমে কি লেখা আছে, অ্যাট অ্যাপেক্স ইন্ট্রা প্লুরাল প্রেশার ইজ মোর নেগেটিভ। এই যে যত উপরের দিকে যাবে তত হচ্ছে প্লুরাল যে প্রেশারটা আছে, ইন্ট্রা প্লুরাল প্রেশার, ওখানে যেহেতু গ্যাপ বেশি থাকে ওখানে আরো বেশি নেগেটিভ হয়। সেকেন্ড হচ্ছে গ্রেটার ট্রান্সমুরাল প্রেশার। অনেকেরই প্রশ্ন হচ্ছে ভাই ট্রান্সমুরাল প্রেশার মানে কি? ট্রান্সমুরাল প্রেশার হচ্ছে ইট ইজ দ্য চেঞ্জ ইন দ্য লিম্ফেটিক প্রেশার উইথ রেসপিরেশন। তাহলে যত আমরা অ্যাপেক্সের দিকে যাব ততই দেখা যাচ্ছে যে ট্রান্সমুরাল প্রেশারটা মানে লিম্ফেটিকের যে প্রেশারটা আছে এই প্রেশারটা বেড়ে যাবে। লার্জ অ্যালভিউলা, ছবি থেকে বুঝতে পারছি না, এখানে অ্যালভিউলাস গুলো লার্জ, লোয়ার ইন্ট্রাভাস্কুলার প্রেশার। তাহলে এই জায়গায় দেখেন অ্যানিমিক, অ্যালভিউলাস গুলো অ্যানিমিক, সাদা সাদা। তাহলে আমরা বলতে পারি না যেখানে ব্লাড সাপ্লাই কম সেখানে ইন্ট্রাভাস্কুলার প্রেশার কম, এই ইমপ্রেশন তো আমরা বলতেই পারি। কারণ ব্লাড যদি কম হয় তাহলে ভেসেলের মধ্যে ব্লাড যদি না থাকে তাহলে ভাস্কুলার প্রেশার বাড়বে কিভাবে? ইন্ট্রাভাস্কুলার প্রেশার ইজ লোয়ার। লেস ব্লাড ফ্লো অলরেডি দেখতে পাচ্ছি, সো লেস ভেন্টিলেশন এন্ড পারফিউশন, ভেন্টিলেশনও কম পারফিউশনও কম। সো দেখেন শুধু ছবি দেখেই আপনারা কিন্তু কোশ্চেন অ্যান্সার করার জন্য 50% রেডি হয়ে গেছেন শুধু ছবি দেখে। এবার আমরা একটা বক্স দেখব, এই বক্সটা দেখলে আপনি 100% রেডি হয়ে যাবেন এই কোশ্চেনটা অ্যান্সার করার জন্য। সো চলে আসেন বক্সের মধ্যে কি আছে, অ্যাপেক্স এবং বেজের মধ্যে পার্থক্য। প্রথম হচ্ছে ভেন্টিলেশন দেখেন অ্যাপেক্স হচ্ছে লেস, আমরা অলরেডি দেখলাম যে ভেন্টিলেশন এবং পারফিউশন দুটোই অ্যাপেক্সের কম, লেস, বেজে হচ্ছে মোর। ইন্ট্রাপ্লুরাল প্রেশার মোর নেগেটিভ অ্যাপেক্সে, দেখে আসলাম ছবিতে, বেজে হচ্ছে লেস। ব্লাড ফ্লো লেসার, বেজে হচ্ছে গ্রেটার। তাহলে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, দেখেন এখানে আমরা ভেন্টিলেশনের ক্ষেত্রে লেস ইউজ করলাম, লেস, আর ব্লাড ফ্লোর ক্ষেত্রে আমরা লেসার মানে সুপারলেটিভ ফর্ম ইউজ করলাম, লেসার। কারণ কি? কারণ হচ্ছে ভেন্টিলেশনের তুলনায় অ্যাপেক্সের ব্লাডটা আরো বেশি কম। তার মানে আমি যদি একটু সংখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করি, যে ভেন্টিলেশন যদি হয় ওখানে 100, পারফিউশন হবে হচ্ছে 50, ঠিক আছে, ভেন্টিলেশন হবে যদি 100, পারফিউশন হবে 50। এখন আপনারা এই সংখ্যাগুলাই এখানে বসান তো। সো ভেন্টিলেশন হচ্ছে 100 বলতেছি তাই না, উপরে 100 বসান, পারফিউশন বসান 50, নিচে 50। 100 কে 50 দিয়ে ভাগ করলে কত হয় বলেন তো? 2 হবে না? তাহলে রেশিওটা কি হলো? রেশিওটা পজিটিভ হলো, বেড়ে গেল। যে কোনো একটা রেশিওর উপরের জিনিসটা যদি বড় হয় নিচের জিনিসটা যদি ছোট হয় অবশ্যই সেই রেশিওটা বেশি হবে। ক্লিয়ার? এবার চলে আসি বেজের ক্ষেত্রে। বেজের ক্ষেত্রে কি ভেন্টিলেশন লেখা আছে মোর, ব্লাড ফ্লো লেখা আছে গ্রেটার, তার মানে সুপারলেটিভ। তার মানে আমি যদি ভেন্টিলেশনকে দিই 75 বা 50, ব্লাড ফ্লোকে দিব আমি এখানে 100। এখন আপনি উপরে 50 বসান নিচে 100 বসান, তাহলে কত হলো?
উপরে 50 নিচে 100, তাহলে হাফ হইলো না? হাফ। তার মানে কি রেশিওটা কমে গেল না? এখানে রেশিও হলো 2, এখানে রেশিও হলো হাফ। তার মানে রেশিও লো ইন বেজ। আপনাদের কি জিনিসটা ক্লিয়ার হলো? আমি সিম্পল ম্যাথমেটিক্স এর মাধ্যমে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম, কারণ এই ভেন্টিলেশন পারফিউশন রেশিও নিয়ে আপনাদের অনেক কনফিউশন, যে কেন এটা হাই হলো, কেন এটা লো হলো। হোপফুলি আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হয়েছে আজকে। এবার চলে আসবো হচ্ছে পরের দুইটা জিনিস খুবই ইন্টারেস্টিং, বিশ্বাস করেন পরের দুইটা জিনিস খুবই ইন্টারেস্টিং, এবং এই জিনিসটা বুঝে পড়লে আপনার জীবনে ভুল হবে না। সো এখানে হচ্ছে পার্শিয়াল প্রেসার অক্সিজেন, পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেনটা বেশি হচ্ছে অ্যাপেক্সে, কার্বন ডাইঅক্সাইডটা বেশি হচ্ছে বেইজে। এখন প্রথমে যখন আমি এই টপিকসে পড়া শুরু করেছিলাম তখন আমার মাথায় একটা চিন্তা এসেছিল, আচ্ছা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুটাই তো গ্যাস, তাহলে অ্যাপেক্সে অক্সিজেনটা বেশি, বেইজে কার্বন ডাইঅক্সাইডটা বেশি। এর কারণ কি? কারণ একটা ব্যাখ্যা এটা এরকম হতে পারে যে গ্যাস হালকা, এটা উপরের দিকে থাকতে পছন্দ করে, এই জন্য অ্যাপেক্সে বেশি, এবং অনেকে এরকম ব্যাখ্যাও দেয়, আমি শুনেছি, ঠিক আছে, অ্যাপেক্সে বেশি। কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। আপনাদের বুঝতে হবে যে রক্ত যখন লাংসে আসে এর কাজটা কি, রক্ত যখন টিস্যুর কাছে যায়, যখন আমাদের সিস্টেমিক সার্কুলেশন যায়, এর কাজটা কি? রক্ত যখন লাংসে আসে এর কাজটা হচ্ছে সে অক্সিজেনকে কালেক্ট করে, কার্বন ডাইঅক্সাইডকে ছেড়ে দেয়। এটা হচ্ছে যখন সে লাংসে আসে। আর যখন সে টিস্যুর কাছে যায়, এই রক্তটাই যখন টিস্যুর কাছে যায়, সিস্টেমিক সার্কুলেশনে যায়, তখন তার কাজ কি? সে অক্সিজেনকে ছেড়ে দেয়, কার্বন ডাইঅক্সাইডকে কালেক্ট করে। ঠিক আছে, এখন আমাদের সিস্টেমিক সার্কুলেশনে আলোচনা হচ্ছে না, সিস্টেমিক সার্কুলেশন বাদ। এখন আমাদের আলোচনা হচ্ছে পালমোনারি সার্কুলেশন, লাংস নিয়ে। এখন আমি লাংসের ক্ষেত্রে চিন্তা করি, অ্যাপেক্সে রক্ত কি কম, রক্ত কম, তাহলে রক্ত যদি কম আসে সে কি বেশি অক্সিজেন কালেক্ট করতে পারবে? অবশ্যই পারবে না। এই জন্যে ওখানে পার্শিয়াল প্রেসার অক্সিজেনটা বেশি, কারণ সে তো অক্সিজেন কম কালেক্ট করছে, অক্সিজেন কালেক্ট করতেছে কম, তাহলে বেশি অক্সিজেন থেকে যাচ্ছে, থেকে গেলে অবশ্যই সেখানে পার্শিয়াল প্রেসার অক্সিজেনটা বেড়ে যাচ্ছে। এটা এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড। কেন এটা বেইজে বেশি হলো চিন্তা করেন তো? বেইজে বেশি রক্ত আসতেছে, বেশি রক্ত আসার কারণে সে বেশি অক্সিজেন কালেক্ট করে নিয়ে যাচ্ছে এবং বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে, তাই না? তাহলে বেশি কার্বন ডাইঅক্সাইড যদি ছেড়ে দেয়, তাহলে বেইজে কি পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড কি বেশি হওয়া উচিত না কম হওয়া উচিত? আপনারা নিজেরাই বলেন তো। অবশ্যই বেশি হওয়া উচিত। সো ইট ইজ ভেরি সিম্পল অ্যাজ ওয়াটার, ঠিক আছে, পানির মতো সহজ। সো আপনারা যদি একটু বুঝে পড়েন যে এখানে রক্ত যে আসছে, রক্ত আসার পর এটা কাজটা কি, এটা কি করছে, তাহলে কিন্তু আপনাদের জন্য এই জিনিসটা পানির মতো সহজ, যে বেইজের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে যাবে, অ্যাপেক্সের ক্ষেত্রে অক্সিজেনটা বেড়ে যাবে। ঠিক আছে, লাস্ট হচ্ছে কমপ্লায়েন্স। ভেরি ইন্টারেস্টিং। কমপ্লায়েন্সের ক্ষেত্রে একটা জিনিস আমার খুবই মজা লাগে, সেটা হচ্ছে অ্যাপেক্সের অ্যালভিউলাস গুলো বড় বড়। কমপ্লায়েন্সকে আমি সহজভাবে কি বলি জানেন? কমপ্লায়েন্স মানে হচ্ছে একটা লাংসের বড় হওয়ার ক্ষমতা। বড় হওয়ার ক্ষমতা মানে সে যে ফুলে যাচ্ছে বাতাসের কারণে, সেটা যত বেশি তার কমপ্লায়েন্সটা তত বেশি। সো অ্যাপেক্সের অ্যালভিউলাস গুলো বড় বড়, ঠিক আছে, বেইজের অ্যালভিউলাস গুলো ছোট ছোট। আপনাদের প্রথমেই মনে হতে পারে তাহলে তো অ্যাপেক্সে বড় অ্যালভিউলাস বেশি ফুলবে, বেইজে ছোট অ্যালভিউলাস কম ফুলবে, কিন্তু আসলে তো ব্যাপারটা এত সহজ নয়। ব্যাপারটা হচ্ছে এরকম, আপনার অ্যালভিউলাস ঠিকই বড় কিন্তু সারফেস এরিয়া অনেক কম, এই জন্য অ্যাপেক্সের কমপ্লায়েন্সটা কম। বেইজে হচ্ছে অ্যালভিউলাস গুলো ছোট ছোট কিন্তু এটা সারফেস এরিয়াটা অনেক বেশি, এই জন্য বেইজ যখন বড় হয় সে একটা বড় অ্যামাউন্ট অফ কমপ্লায়েন্স নিয়ে বড় হয়। ঠিক আছে, সো কমপ্লায়েন্স কার বেশি হবে? অ্যাপেক্সের কম হবে, বেইজের বেশি হবে। সো আমার মনে হয় এই আলোচনাটা যারা খুব ভালো মতো বুঝেছেন, যারা সুন্দর মতো প্রথম থেকে ছিলেন, তাদের কাছে এই কোশ্চেনটা আর সেকেন্ড টাইম অ্যান্সার করতে কোনো ঝামেলা হবে না। তাও যদি কারো ওখানে কনফিউশন থাকে আমাকে জানাবেন, আমি আবার বলিয়ে দিব, কোনো সমস্যা নেই। সো নেক্সট আমি যে আরেকটা জিনিস পড়াতে চাইছিলাম আপনাদের, অবস্ট্রাকটিভ রেস্ট্রিক্টিভ লাংস, এই জিনিসটাও খুবই মজার, বিশ্বাস করেন আমার খুবই ভালো লাগে, কিন্তু আসলে অনেকটাই সময় হয়ে গেছে, এই জন্য আমি এটা যাব না। আমরা এবার বায়োকেমিস্ট্রি থেকে একটা টপিকস পড়বো, ঠিক আছে, বায়োকেমিস্ট্রি থেকে একটা টপিকস পড়বো, দ্যাট ইজ এইচএমপি শান্ট। ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। এইচএমপি শান্ট যখন আমরা পড়বো, এইচএমপি শান্টের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস পড়তে হবে, যে এটার সিনোনিম কি কি আছে দেখেন। সিনোনিম হচ্ছে পেন্টোজ ফসফেট পাথওয়ে, আর এটা হচ্ছে ফসফোগ্লুকোনেট পাথওয়ে। আসলে এইচএমপি শান্টের কাজটা কি? এইচএমপি শান্টের কাজ হচ্ছে এটা গ্লুকোজ 6 ফসফেটকে ভেঙে এখান থেকে কি তৈরি করে? রাইবোজ সুগার এন্ড NADPH2, লাইবোজ সুগার NADPH2, এই দুইটা তৈরি করে। এটা হচ্ছে আমাদের এইচএমপি শান্টের কাজ। এইচএমপি শান্টের ক্ষেত্রে একটা জিনিস না বলে নয়, সেটা হচ্ছে এইচএমপি শান্টের সাইট কি কি আছে, কোথায় কোথায় এইচএমপি শান্ট হয়, এটা কিন্তু বারই কোশ্চেন আসে। সেটা হচ্ছে লিভার, অ্যাডিপোজ টিস্যু, RBS,
গোনাডস, টেস্টিস এন্ড ওভারি, অ্যাড্রেনাল কর্টেক্স, ম্যাক্রোফেজ এন্ড ল্যাকটেটিং ব্রেস্ট। এই জিনিসটা বারবারই আপনাদের ভুল হয়, সেটা হচ্ছে শুধু ব্রেস্ট যদি থাকে ওখানে কিন্তু এইচএম পেশেন্ট হয় না। শুধু ল্যাকটেটিং যদি ব্রেস্ট হয়, মানে একজন ল্যাকটেটিং মাদারের ব্রেস্ট থেকেই কিন্তু শুধুমাত্র এইচএম পেশেন্ট তৈরি হবে। ক্লিয়ার? কম্পার্টমেন্ট, কম্পার্টমেন্ট অত বেশি গুরুত্বপূর্ণ না। সাইড ক্যাটাবলিক পাথওয়ে এটাও অত বেশি গুরুত্বপূর্ণ না। রেট লিমিটিং, ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে রেট লিমিটিং এনজাইম। রেট লিমিটিং এনজাইম কি আছে? গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ, ঠিক আছে। কোএনজাইম এনএডি, টিপিপি। এটিপি কি আছে? এখানে কোনো ধরনের এটিপি দরকার নেই। নেক্সটে চলে যাচ্ছি। দেখেন ফাংশন, আপনাদের এইচএমপি শান্ট এর ফাংশন থেকে কোশ্চেন আসে নাই, কিন্তু বায়োকেমিস্ট্রি কোশ্চেন হয়েছে এরকম আসলে খুবই কম। বিশেষ করে প্রত্যেকটা বারই এইচএমপি শান্ট থেকে কোশ্চেন আসবে। এইচএমপি শান্ট থেকে আমরা দুটা জিনিস পাই, একটা হচ্ছে রাইবোজ সুগার আর একটা হচ্ছে NADP2H অথবা NADPH2। এই দুইটার ফাংশন আলাদা আলাদা আছে। রাইবোজ সুগারের একটা ফাংশন আছে কি, সেটা হচ্ছে সেটা নিউক্লিওটাইড এবং নিউক্লিক অ্যাসিড তৈরি করে, এটা হচ্ছে রাইবোজ সুগারের ফাংশন। আর NADPH2H এর কিছু ফাংশন আছে যেটা আপনাদের দেখে খুবই বিরক্ত লাগতেছে যে ভাই এতগুলা ফাংশন কেন, কিন্তু এই ফাংশনগুলোও খুবই সহজভাবে আপনাদের কাছে শিখিয়ে দেওয়া সম্ভব এবং খুব সহজ একটা নিউমোনিক্স এর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করা সম্ভব। আসেন আমরা একটু সেইটাই দেখে ফেলি। সো ফাংশন অফ দ্য NADPH অথবা NADPH2 কি আছে? স্যান্ড, বালি, SAND, স্যান্ড। স্যান্ড দিয়ে আমরা পুরাটা সহজ করে মনে রাখতে পারবো। এর মধ্যে এস এ কি আছে? এস এ হচ্ছে রিডাকটিভ বায়োসিনথেসিস অফ স্টেরয়েড, কোলেস্টেরল এন্ড ফ্যাটি অ্যাসিড। এস দিয়ে আরেকটা আছে সুপার অক্সাইড এন্ড ফ্রি রেডিক্যাল রিডাকশন ইন ফ্যাগোসাইটোসিস টু কিল ব্যাকটেরিয়া, ঠিক আছে। এতে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি। অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি মানে কি বলেন তো? এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল গুলোকে ডিস্ট্রয় করে। ফ্রি রেডিক্যাল কি? হাইড্রোজেন পারঅক্সাইড এন্ড সুপার অক্সাইড ডিসমিউটেজ, দুইটাকে ডিস্ট্রয় করে, ভেঙে ফেলে। এনে কি? এনে হচ্ছে নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড এটা একটা পটেন্ট ভেসোডাইলেটর, অলওয়েজ রিমেম্বার দিস ইজ এ পটেন্ট ভেসোডাইলেটর, ঠিক আছে। আর ডিতে কি? ডিতে হচ্ছে ডিটক্সিফিকেশন। ডিতে কি? ডিতে হচ্ছে ডিটক্সিফিকেশন। সো আমাদের স্যান্ড দিলে আমরা NADPH2 এর ফাংশনটা পড়ে ফেলতে পারবো। এখনো কিন্তু শেষ হয়নি। ওই যে বলেন একটা কথা যে পিকচার আভি বাকি হে মেরে দোস্ত। সো এখানে একটা কথা না বলেই নয়, এখানে আপনাদের সবারই ক্লিয়ার হয়েছে আপনাদের ফাংশনগুলা, কিন্তু একটা জায়গার ফাংশনের মধ্যে ঝামেলা আছে। এটা আমার পরীক্ষার আগে আমার নিজেরই মনে হয়েছিল যে এটা এরকম কেন। আসেন তো আমরা সেই ফাংশনটা একটু বোঝার চেষ্টা করি। এই ফাংশনের মধ্যে প্রথমে আছে হচ্ছে সুপার অক্সাইড এন্ড ফ্রি রেডিক্যাল রিডাকশন ইন ফ্যাগোসাইটিস টু কিল ব্যাকটেরিয়া। তার মানে হচ্ছে এটা সুপার রেডিক্যাল এবং ফ্রি রেডিক্যাল তৈরি করে, ঠিক আছে। সুপার অক্সাইড এবং ফ্রি রেডিক্যাল তৈরি করে যখন ফ্যাগোসাইটোসিস করে। আর অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি, তার মানে হচ্ছে এটা সুপার অক্সাইড ডিসমিউটেজ এবং হাইড্রোজেন পারঅক্সাইডকে ডিস্ট্রয় করে। তাহলে দুইটা কন্ট্রাইন্ডিকারি কথা হয়ে গেল না? যে একদিকে বলতেছে আমরা তৈরি করে আর এদিকে তো বলেছে ডিস্ট্রয় করে। এটাই হচ্ছে মজা। সেটা হচ্ছে যে NADPH2 ক্যান বোথ সিনথেসাইজ সুপার অক্সাইড and free radicals, and on the other hand can destroy or antioxidant activity by destroying hydrogen peroxide and superoxide। দুটা কাজই সে করতে পারে, কিন্তু কখন কোনটা করবে? যখন ফ্যাগোসাইটোসিস হবে তখন কিন্তু আমাদের এই জিনিসটা ডিস্ট্রয় করার প্রয়োজন। তখন আমাদের অবশ্যই সুপার অক্সাইড এবং ফ্রি রেডিক্যাল গুলো তৈরি করতে হবে এবং ফ্যাগোসাইটোসিসের প্রক্রিয়ার মাধ্যমে, এগুলোর মাধ্যমে আমরা কিন্তু ব্যাকটেরিয়াটাকে কিল করব। সো তখন আমাদের জন্য সুপার অক্সাইড এবং ফ্রি রেডিক্যাল ভালো কাজ করছে, এই সময় NADPH2 এদেরকে তৈরি করবে, ঠিক আছে। এটা এক নাম্বার। আর অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি কি? অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি আমরা জানেন যে তিনটা ভিটামিন আছে যেটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এগুলো হচ্ছে ACE। এতে হচ্ছে বিটা ক্যারোটিন, সিতে হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ইতে হচ্ছে আলফা টকোফেরল। এই তিনটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। সো অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হচ্ছে ফ্রি রেডিক্যাল গুলো ডিস্ট্রয় করে। এটা কোন ফ্রি রেডিক্যালকে ডিস্ট্রয় করতেছে? এটা ওই ফ্রি রেডিক্যাল যেগুলো আমাদের বডিতে এইজিং প্রসিডিওর বাড়িয়ে দেয়, যেটা আমাদের বুড়া হতে সাহায্য করে, যেটা আমাদের বয়সকে বাড়িয়ে দেয়। সেই যে ফ্রি রেডিক্যালস গুলো আছে, এই ফ্রি রেডিক্যালস গুলো অ্যান্টিঅক্সিডেন্টের মাধ্যমে ডিস্ট্রয় করে ফেলে হচ্ছে NADPH। তার মানে দুইটা কাজই কিন্তু ভালো। একটা ফ্যাগোসাইটোসিসের জন্য সে সুপার অক্সাইড ফ্রি রেডিক্যাল তৈরি করছে, আরেকটা হচ্ছে সুপার অক্সাইড এবং ডিসমিউটেজ অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটির জন্য সে ডিস্ট্রয় করছে, ঠিক আছে। সো স্যান্ড, বালি, তাই না? মনে থাকবে না আপনাদের? স্যান্ড, বালি। আচ্ছা, সো আমরা কিন্তু আজকের সেশনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি দেখতে পাচ্ছি এখন আমার সাথে অনেকেই যুক্ত আছেন, অনেকেই অলমোস্ট 43 প্লাস আমাদের সাথে যুক্ত আছেন লাইভের মাধ্যমে এবং অনেকে আমাদের সাথে জুমের মাধ্যমে যুক্ত আছেন। সো আমি আজকে নিউ কামারদের জন্য অনেক কিছু বলেছি এবং নিউ কামারদের জন্য আমি অনেক অ্যাডভাইস দিয়েছি।
তবে আমি এবার যারা প্রিভিয়াসলি প্রিপারেশন নিয়েছেন তাদের জন্য একটু বলতে চাই, ঠিক আছে? তাদের জন্য একটু বলবো এই জিনিসটা যে আপনারা যারা প্রিভিয়াসলি প্রিপারেশন নিয়েছেন তাদের আসলে এখন পড়াটা কিরকম হওয়া উচিত, তাদের কি কি করা উচিত, তাদের কি কি করা উচিত না, ঠিক আছে? সো যারা প্রিভিয়াসলি প্রিপারেশন নিয়েছেন অবশ্যই যে কোনো একটা কোচিং এর সাথে অবশ্যই আপনাদের থাকতে হবে, ঠিক আছে? এটা আসলে এই জন্য না যে আহ, না থাকলে আপনাদের যে ইয়ে হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। আমি একটা কথা বলি বারবার যে আমরা অ্যাজ এ বাঙালি আমাদের যদি সামনে পরীক্ষা না থাকে অথবা আমাদের যদি কোনো কমপ্লিট প্রিপারেশন গাইডলাইন না থাকে তাহলে আসলে আমাদের জন্য জিনিসটা কঠিন হয়ে যায়, আমরা সহজে পড়ালেখা করতে চাই না। সো আমি রিকোয়েস্ট করব অথবা আপনাদের প্রতি একটা অ্যাডভাইস থাকবে, অবশ্যই আপনারা শুরু থেকে শুরু করে ফেলবেন, ঠিক আছে? এবং গতবারে যে ভুলগুলা ছিল সেই ভুলগুলা থেকে আপনারা চেনার চেষ্টা করবেন, কারণ ভুল আমাদের যত সুন্দর করে শিখাতে পারে একটা সঠিক কাজ আমাদের সেই শিক্ষা দিতে পারে না। সো ভুল থেকে আমরা শেখার চেষ্টা করব। এবং অবশ্যই একজন নিউ কামার যখন এই বক্সটা পড়বে ওনারা মেকানিজমটা প্রথমে বুঝবেন অথবা ওনারা যেভাবে হোক এটা বুঝবেন, কিন্তু আপনারা যারা প্রিভিয়াসলি পড়েছেন আপনারা যারা মেকানিজম জানেন তারা প্রথমেই কিন্তু এই জিনিসটা পড়বেন। এই জিনিসটা পড়ার পরে আপনাদের এক্সপিরিয়েশনে কি কি হয়, ইন্সপিরেশনে কি কি হয়, এগুলো ভালো মতো আপনাদের যারা পড়া থাকে তাহলে এটাতে সময় কম দিবেন যেগুলো পড়া আছে, আর যেগুলোতে পড়া নাই সেগুলোতে সময় বেশি দিবেন, ঠিক আছে? এটা একটা অ্যাডভাইস। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনাদের কিন্তু এখন মেকানিজম সবগুলোই মোটামুটি জানা আছে, সো আপনাদের এখন মূল যে জিনিসটা সেটা হচ্ছে বার রিভিশন দিতে হবে, ঠিক আছে? আপনি হিমোডাইনামিক ইফেক্ট অনেকবার পড়েছেন, এটার মেকানিজম আপনি অনেকবার জানেন, এটার মেকানিজম সম্পর্কে আপনার ভালো একটি ধারণা আছে, তাই বলে কি আপনি এটা রিভিশন দিবেন না? অবশ্যই আপনার এটা রিভিশন দিতে হবে, কারণ রিভিশন না দিলে পরীক্ষার হলে আপনার এটা মনে আসবে না। এবং আপনাদের যেই জিনিসটা না বললেই নয় সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা আপনাদের বার রিভিশন দিতে হবে, বার রিভিশন দিতে হবে। আর কারো শীট যদি এভাবে সাজানো থাকে তার জন্য হ্যাটস অফ, তার জন্য তো কোনো কথাই নাই, উনি আর প্রিপারেশন অলরেডি অনেক সলিড হয়ে গিয়েছেন। কিন্তু যদি প্রিপারেশন আপনি ঠিকমতো সাজিয়ে না রাখেন, গতবার যদি আপনার প্রিপারেশনটা ঠিকমতো সাজানো না থাকে তাহলে অবশ্যই এইবার কষ্ট করে হলেও আপনার শীটটা এভাবে অলংকৃত করে নেবেন। এই শীটটা দেখে আপনার প্রথম ভাব মনে হতে পারে যে এটা দেখতে তো ভালো লাগছে না, কিন্তু বিশ্বাস করেন এই একটা পৃষ্ঠা আপনাকে যে ইনফরমেশন দেবে আপনি বইয়ের 10টা পৃষ্ঠা পড়েও অত ইনফরমেশন পাবেন না, কারণ এখানে টু দা পয়েন্টে কথাবার্তা লেখা আছে। এবং এই টু দা পয়েন্টে কথাবার্তাগুলো আপনার পরীক্ষা হলে মনে থাকবে, ঠিক আছে? কারণ আপনার পরীক্ষা হলে এত কথা কেউ জিজ্ঞেস করবে না, এত কথা স্যারদের মনেও থাকে না, স্যাররা কোশ্চেন করবে হচ্ছে স্যারদের ফেভারিট জায়গা থেকে। তো আপনাকেও বুঝতে হবে যে আমার স্যার যে যেখান থেকে কোশ্চেন করবে সেটা কোন জায়গা, সেটা কোনটা স্যারের ফেভারিট, কোন লাইনটা স্যারের দেওয়ার মতো ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এখন থেকেই শুরু করতে হবে, আপনাদের শীটগুলোকে এভাবে অলংকৃত করে ফেলেন, অলংকৃত করলে আপনাদের জন্য এই জিনিসটা অনেক সহজ হবে, ঠিক আছে? তো আপনাদের আসলে আজকে আরো 2টা টপিক আমি পড়াতে চেয়েছিলাম, যেমন সোডিয়াম পটাশিয়াম পাম্প, অলমোস্ট 11টার কাছাকাছি বেজে গিয়েছে, এই জন্য আর এখন বেশি সময় নিলাম না। বায়োকেমিস্ট্রি থেকে আমরা একটু জানলাম, আর জানলাম হচ্ছে আমরা ফিজিওলজি থেকে মজার কিছু ইম্পর্টেন্ট টপিক জানলাম। মূলত আজকে কিন্তু আপনাদের ছিল হচ্ছে প্রিপারেশন গাইডলাইন। একটা প্রিপারেশন গাইডলাইনের শুরুতে আপনাদের যেই কথাগুলো বললাম এই কথাগুলাই ছিল আপনাদের জন্য আজকে মূল আকর্ষণ, যে কিভাবে শুরু করা উচিত, কি অ্যাপ্রোচে শুরু করা উচিত, একটা টপিকসের উপর আপনার কয়দিন সময় দেওয়া দরকার, একটা টপিকস কতক্ষণ পড়লে আপনার প্রিপারেশনটা সলিড হবে, এবং একটা টপিকসকে কিভাবে পড়লে আপনার প্রিপারেশনটা সুন্দর হবে, গুছানো হবে, এই জিনিসটা নিয়ে কিন্তু প্রথমে কথা বললাম। সো প্রতিবারই আমি চেষ্টা করি যে আমার যখন সেশন শেষ হয়ে যায় তখন একটা ভালো অ্যাডভাইস, একটা ভালো উপদেশ দেওয়ার মাধ্যমে আপনাদের সেশনটা শেষ করতে। সো আজকে আপনাদের উপদেশটা আমার কাছে খুব পছন্দের এবং আমার নিজেরও আসলে এই জিনিসটা ফলো করা উচিত, সেটা হচ্ছে ওয়ান ডে অর ডে ওয়ান। কথাটা খুবই সহজ, কথাটা খুবই ইজি, খুবই ছোট দুইটা কথা, ওয়ান ডে অর ডে ওয়ান, কিন্তু এটার মাহাত্ম্য অনেক বেশি। ইউ ডিসাইড, আপনি কি চান যে আপনার রেসিডেন্সি প্রিপারেশনের জন্য কালকের দিনটা হবে ওয়ান ডে অথবা ডে ওয়ান? তার মানে কি, আপনি যদি বলেন যে ওয়ান ডে আই উইল স্টার্ট মাই রেসিডেন্সি প্রিপারেশন, এই ওয়ান ডের কিন্তু কোনো মাহাত্ম্য নাই। ওয়ান ডে যে কোনো দিনই হতে পারে, আপনার সেটা কালকে হতে পারে, সেটা পরশু হতে পারে, সেটা 7 দিন পরে হতে পারে, সেটা 1 মাস পরে হতে পারে। ওয়ান ডে মানে কোনো একদিন আমি শুরু করব। কিন্তু আপনি যদি আজকে থেকে বলেন টুমরো উইল বি দ্য ডে ওয়ান ফর মাই রেসিডেন্সি প্রিপারেশন, কারণ আমি জানি আজকে আপনাদের অনেকেরই কিন্তু এফসিপিএস পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, এবং যারা নিউ কামার তাদের জন্য প্রথম পরীক্ষা আজকে ছিল, দ্যাট ইজ এফসিপিএস। এরপরে পরীক্ষাটা আপনাদের যেটা দিবেন সেটা হচ্ছে মার্চে ডিপ্লোমা, তারপরে পরীক্ষাটা যেটা দিবেন সেটা হচ্ছে জুলাই আবার এফসিপিএস,
তারপরে যে পরীক্ষাটি দিবেন সেটা হচ্ছে রেসিডেন্সি। কিন্তু রেসিডেন্সি অনেক দূরে আছে বলে আপনি যদি কালকে থেকে ডে 1 মনে না করে 1 ডে মনে করেন তাহলে আপনি ভুল করবেন। বিশ্বাস করেন আপনি অনেক বড় ভুল করবেন। আপনার যদি টার্গেট থাকে টু বি আ রেসিডেন্ট, আপনার যদি টার্গেট থাকে টু বি আ সুপার স্পেশালিস্ট, ইউ মাস্ট ফলো ডে 1। কালকে আপনার ডে 1 হতে হবে, কালকে থেকে আপনার পড়া শুরু করতে হবে, কালকে থেকে আপনার এগিয়ে যেতে হবে। ঠিক আছে? সো 1 ডে অর ডে 1 ইউ শুড ডিসাইড দ্যাট। সো দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ দ্য টুডেজ সেশন। আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেক বেশি অনেকেই আমার সাথে জুমে যুক্ত আছেন, অনেকে আমার সাথে লাইভে যুক্ত আছেন। তাহলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের জন্য কোনো কোশ্চেন থাকে আজকের টপিকস রিলেটেড, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। আমি এখন কোশ্চেনগুলো অ্যান্সার করব। তো একটা কোশ্চেন আছে মেডিয়েশন তুষার ভাইয়ের, হিমোডাইনামিক ইফেক্টের সেকেন্ড হার্ট সাউন্ড স্প্লিটের এক্সপ্লেইনটা এমবিপি ইন্সপিরেশনে কেন ফল হয় তার এক্সপ্লেইনটা সুপার। ও থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর দ্য ফিডব্যাক। চেষ্টা করেছি আসলে, সত্যি কথা বলতে এগুলো নিয়ে যে খুব সুন্দর করে কোনো বইয়ে খুব ক্লিয়ার কনসেপশন দেওয়া আছে আমি এটা বলবো না, তবে আপনি যদি দেখেন ওইভাবে চিন্তা করেন, এবং আসলে অনেকগুলো ভাইয়ের সাথে কথা হয়েছে, অনেকগুলো ভাইয়ের সাথে এই ব্যাপারে অনেকবার কথা হয়েছে, এবং বারবারই আমি চেষ্টা করেছি যে একটা ক্লিয়ার কনসেপশন নিয়ে আসার জন্য। তো যেহেতু আপনার ভালো লেগেছে, হোপফুলি বাকিরাও হেল্প হয়েছে। সো আপনাদের যদি আজকের টপিকস রিলেটেড অথবা আজকের প্রিপারেশন রিলেটেড যে কোনো কোশ্চেন থাকে, আমি দেখতে পাচ্ছি আমার সাথে জুমে 4 জন যুক্ত আছেন। ডক্টর নাদিয়া ফাতেমা আপু যুক্ত আছেন, ডক্টর আতিকুর রহমান যুক্ত আছেন, এবং ডক্টর এনএম যুক্ত আছেন। সো আপনাদের যদি কোনো ধরনের কোশ্চেন থাকে প্লিজ গো ফর ইট, আপনারা জিজ্ঞেস করতে পারেন। এবং যারা আমার সাথে জুমে যুক্ত নাই, যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন, আমি দেখতে পাচ্ছি অলমোস্ট 25 প্লাস, এত রাতেও যে আমার সাথে 25 প্লাস যুক্ত আছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। সো আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারেন, আমি চেষ্টা করবো সেই কমেন্ট সেকশনে এই কোশ্চেনটা অ্যান্সার করে। সো ইউ ক্যান আস্ক মি এনি কোশ্চেন। আচ্ছা, চ্যাটে একজন কোশ্চেন জিজ্ঞেস করেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এনএডিপিএইচ স্যান্ড খুবই ভালো হয়েছে। সো ডক্টর আতিকুর রহমান ভাইয়া, চেষ্টা করি আসলে আমি এইভাবেই অ্যান্সার গুলা দেওয়ার, এবং সিনাপস মেডিকেল একাডেমিতে আসলে আমাদের অ্যাপ্রোচ থাকে আপনাদের জন্য সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনাদের প্রতিটি টপিকস বুঝিয়ে দেওয়ার জন্য, প্রতিটি টপিক সহজ করে দেওয়ার জন্য। কারণ রেসিডেন্সি প্রিপারেশনের জন্য শুধু প্রিপারেশন নেওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ, হচ্ছে টিপস এন্ড ট্রিক্স। আপনি যদি পরীক্ষার হলে মনে রাখার মতো করে না পড়েন তাহলে আসলে আপনার ফিডব্যাকটা ভালো হবে না। ঠিক আছে, আপনার ফিডব্যাকটা ভালো হবে না, আপনার কিন্তু পরীক্ষার হলে দেখবেন যে আপনার কনফিউশন লেগে যাবে। সো এই যে ছোট ছোট জিনিসগুলো যেমন স্যান্ড, এটা আপনাকে পরীক্ষার হলে খুব ভালো একটা জিনিস বুঝিয়ে দিবে। ঠিক আছে, আপনাকে পরীক্ষা হলে মনে রাখতে সহজ করবে। সো আপনাদের যে কেউ কারোর যদি কোনো কোশ্চেন থাকে, ডক্টর আতিকুর রহমান ভাইয়া বললেন, ডক্টর নাদিয়া ফাতেমা আপু আপনার যদি কোনো প্রশ্ন থাকে, ডক্টর এরএম ভাইয়া আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট সেকশনে আমাকে অ্যানসার জিজ্ঞেস করতে পারেন। জি ভাইয়া, থ্যাংক ইউ। এই যে আপনাদের যে, জি ভাইয়া, জি কিটগুলো আপু যে বলেন। এটা আমাদের কি মানে ওখানে গিয়ে, কারণ আমি তো আসলে পাইনি কিটগুলো, আমি তো এসএপিএস এ ডেভিশন কোচিং করেছিলাম, তো আচ্ছা এই কিটগুলো। আপু, আপনার ভয়েসটা খুবই আস্তে শোনা যাচ্ছে, কিন্তু আমি যতটুকু বুঝতে পেরেছি আপনি ডেভিডসন ব্যাচে ছিলেন আমাদের, তাই তো? জি ভাইয়া, আমি ছিলাম। আমি রেসিডেন্সির যে কিটগুলো আপনাদের, এটা কি আমি মানে যে কালেক্ট করব নাকি পাঠানো হবে আমাকে, মানে এটা আচ্ছা, বুঝতেছি না। ওরা আমাকে আমি আমি সবসময় যে অ্যাড্রেস জিনিসটা দেওয়া। বলি যে আপনারা যদি ফিজিক্যালি যে নিয়ে আসেন, ইট ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ, ইট ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ। কারণ ফিজিক্যালি যে যদি আপনি নিয়ে আসেন তাহলে আপনি সিটগুলো ভালো মতো দেখে, ভিতরে দেখে, সুন্দর মতো বুঝে তারপরে নিতে পারবেন। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর আপনি যদি ফিজিক্যালি না নেন তাহলে আপনি অফিসে যোগাযোগ করলে আপনাকে কুরিয়ারের মাধ্যমেও সব সিটগুলাই পাঠিয়ে দেওয়া হবে। সো ঠিক আছে ভাইয়া, অবভিয়াসলি তাহলে আপনি যেভাবে চান আপনি সেভাবে নিতে পারেন। তবে আমি একটা জিনিস বলবো, আমরা কিন্তু শীট আপডেটের কাজ করছি, এবং ইনশাল্লাহ এই মাসের মধ্যে আমরা আমাদের শীটগুলো আবার আপডেট করব। আমরা কিন্তু প্রতিটা রেসিডেন্সি পরীক্ষার পরেই আমাদের শীটগুলো আপডেট করি। এবং একটা জিনিস আমি বারবারই বলি যে উই হ্যাভ টু গেট আপডেটেড। যেমন একই ওয়েতে আমি যদি সব স্টুডেন্টকে প্রতিবারই পড়াতে থাকি, একই ওয়েতে পড়াতে থাকি, তাহলে কিন্তু আমাদেরও কোনো বেনিফিট হবে না, স্টুডেন্টরাও খুব বেশি বেনিফিটেড হবে না। সো আমরা প্রতিবারই আমাদের জিনিসগুলো আপডেট করি, প্রতিবারই আমাদের অ্যাপ্রোচগুলো চেঞ্জ করি। এইবারও আমাদের শিটগুলো আমরা আপডেট করব, এবং ইনশাল্লাহ এই মাসের মধ্যে আমাদের শিটগুলো আপডেটেড হয়ে যাবে। সো আই থিঙ্ক আপনি এই মাসের শেষে যদি আমাদের নিউ আপডেট শিটগুলো যখন রেডি হয়ে যাবে আমরা ফেসবুকে পোস্ট দিব, এরপরে আপনার জন্য কালেক্ট করলে আপনাদের জন্য ভালো হবে। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আর পড়া খুব সুন্দর হয়েছে আপনার পড়ানো, আমি যদিও লাস্টে এসে জয়েন করছি, তো ভালো লাগছে অনেক। আচ্ছা, আপুকে অনেক বেশি ধন্যবাদ। আসলে আপনাদের এই ফিডব্যাক গুলো, আপনাদের এই ছোট ছোট ইন্সপিরেশন গুলাই আমাদেরকে অনেক বেশি
মোটিভেটেড করে এবং মনে হয় যে আসলে সামনে আরো ভালো কিছু করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করে। তো আপুকে অনেক বেশি ধন্যবাদ। তো আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, হাউ ক্যান রান উইথ কোচিং এন্ড আর ইউ অ্যাভেলেবল ফর এভরি ক্লাসেস? সো মঞ্জুল হাসান সৌরভ ভাই বলেছেন যে how can I run with coaching and are you available for every classes? So ভাই আসলে I am not available for every classes বিকজ আমার নিজেই ফেভারিট সাবজেক্ট হচ্ছে ফিজিওলজি। আমি ফিজিওলজি পড়াই এবং আমি প্যাথোলজিও পড়াই কিছু কিছু টপিকস। সো একটা জিনিস যেটা আমাদের ইন সিনাফ মেডিকেল একাডেমি, আমি কিন্তু আজকে ফার্স্ট সেশনটা নিলাম, সেটা ছিল হচ্ছে ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি। আমাদের কিন্তু প্রতিটার উপর আলাদা সেশন আছে এবং আমি ওভাবে সাজিয়েছি এবং আমাদের একটা প্ল্যান আছে। এবার একটা নতুন প্ল্যান আছে, সেটা হচ্ছে টোটাল 10 মান্থসের জন্য আপনাদের একটা স্টাডি প্ল্যান রেডি করে দেওয়ার জন্য, যাতে আপনারা একটা ফুল গাইডলাইনের মধ্যে থাকেন এবং আপনারা যাতে এইভাবে পড়তে পারেন, ঠিক আছে? এবং আমাদের এবার আরো নতুন কিছু অ্যাডভান্সমেন্ট থাকবে আমাদের এবারে রেসিডেন্সি ব্যাচে। ফার্স্ট অফ অল আমরা একটা টেলিগ্রাম গ্রুপ করব। টেলিগ্রাম গ্রুপের একটা মজার ব্যাপার হচ্ছে টেলিগ্রাম গ্রুপে আপনি যে কোনো সাইজের ফাইল পাঠাতে পারেন। সো আমি আপনাকে যে কোনো পিডিএফ, যে কোনো কিছু চাইলে খুব সহজেই আপনাদের পাঠিয়ে দিতে পারবো। এবং এটা আমাদের ভর্তি স্টুডেন্টদের জন্য সবসময় এই টেলিগ্রাম যে সার্ভিসটা থাকবে, এই টেলিগ্রাম সার্ভিসটা সবসময় অন থাকবে, সবসময় আপনারা ফিডব্যাক নিতে পারবেন। এটা হচ্ছে এক নাম্বার। সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এই বছর আমি আগেই বলেছিলাম আমাদের রুটিনে আমি কিছু পরিবর্তন নিয়ে আসবো এবং রুটিনে কিছু পরিবর্তনের মাধ্যমে আপনাদের যাতে কোশ্চেনগুলো ইজিলি সলভ করা যায়, আপনাদের যাতে প্রিপারেশনটা সলিড হয়, প্রিপারেশনটা যাতে একটু ক্লিনিক্যাল বেসড বেশি হয়, যেহেতু ক্লিনিক্যাল থেকে এখন কোশ্চেন আসছে। সো এইভাবে আমি করার চেষ্টা করব, ঠিক আছে? এভাবে আমি করার চেষ্টা করব। এখন আমি আপনাদেরকে একটু একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে আমাদের এইবারের রুটিনটা আমি মোটামুটি একটা ডিজাইন করা হয়েছে, আমি একটু দেখাতে চাই আপনাদের, তাহলে আপনাদের জন্য একটু সহজ হবে। একটু সময় দিবেন, আমি একটু বের করছি। আর ভাইয়া যেটা বলছিলাম যে আই থিঙ্ক আই উইল নট বি অ্যাভেলেবল ফর এভরি ক্লাসেস, বাট উই হ্যাভ বেটার মেন্টরস দেন মি। আমার চেয়েও অনেক ভালো মেন্টর আছেন, ভাইয়ারা থাকবেন, ভাইয়ারা সবসময় আমাদের সাথে থাকেন এবং ভাইয়ারা অলওয়েজ আপনাদেরকে হেল্প করবে। এবং প্রতিটা সাবজেক্টের জন্য আমাদের স্পেশালাইজড মেন্টর আছেন এবং প্রতিটা মেন্টরই ভেরি আপ টু দ্য মার্ক এন্ড দে উইল গিভ ইউ দ্য বেস্ট সার্ভিস, আই থিঙ্ক। আচ্ছা, আমি একটু রুটিনটা আপনাদের দেখাবো, আমি একটু ডাউনলোড করে নিচ্ছি রুটিনটা। আচ্ছা, একটু সময় লাগছে। আসলে টেকনোলজির উপর আমরা এতটা ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছি যে আসলে টেকনোলজি যদি আমাদের পারমিট না করে তাহলে আসলে আমাদের জন্য কোনো কিছুই সহজ হয় না। সো একটু সময় লাগছে ফাইলটা ওপেন হতে। একটু আর 1 মিনিটের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি আমার ইয়েটা শেয়ার করছি। হোপফুলি আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে ইয়েটা আছে। আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? আমার রুটিনটা আমি দেখানোর চেষ্টা জি করছি। ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা,
সো আসেন আমরা একটু দেখি। দেখেন আমাদের ফিজিওলজিতে এবার ক্লাসগুলো আমরা এভাবে সাজিয়েছি। প্রথমে আমাদের 15 তারিখে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে এবং আমাদের মূল যে ক্লাসটা আছে সেটা হচ্ছে 21 তারিখে হবে লেকচার ক্লাস। সেটা হচ্ছে নিউরোফিজিওলজির উপর। এটা আমাদের সবার ফেভারিট যে মেন্টর আছেন ডক্টর শিহাব ভাইয়া নেবেন, ডক্টর এস এম শিহাবুদ্দিন ভাইয়া। এবং আমাদের সেকেন্ড ক্লাসটা জিপি রেসপিরেটরি, সেই ক্লাসটা আমি নিব। এরপরে এন্ডোক্রাইন ফিজিওলজি আমাদের আরেকজন ভেরি ফেমাস মেন্টর আছেন ডক্টর ইকবাল ভাইয়া নেবেন। ব্লাড হেমাটোলজি তো আমরা জানিনি, আমাদের সবার ফেভারিট শাহিনুল আলম ভাই আছেন, শাহিনুল আলম ভাই নেবেন গ্যাস্ট্রোএন্টারোলজি। প্রতিটা টপিকস এর জন্য আমাদের স্পেশালাইজড মেন্টর আছেন এবং তারা প্রতিটা টপিকসই আপনাদের নেবেন এবং খুব ভালো মতো আপনাদের পড়িয়ে দিবেন। সো আমি প্রথমেই হচ্ছে আপনাদের ফিজিওলজি যে জিনিসটা আছে ফিজিওলজি টপিকস গুলো আগে দিয়ে শুরু করেছি, কারণ হচ্ছে আমাদের ফিজিওলজি কনসেপশনটা যদি ক্লিয়ার থাকে, আমাদের প্রথম দিকে ফ্রেশ মাইন্ড থাকে, ফ্রেশ মাইন্ড থাকলে আমাদের পড়াটা ভালো হয়। আমাদের ফিজিওলজি প্রিপারেশনটা যদি আমরা ক্লিয়ার করতে পারি প্রথম দিকে, তাহলে কিন্তু আপনাদের জন্য এই জিনিসটা ইজি হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট। সেই সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, দেখেন এখানে আমাদের একটা স্পেশাল ক্লাস আছে, দ্যাট ইজ জ্ঞানং ফিজিওলজি রিভিউ এন্ড ফিজিওলজি রিভিউ এক্সাম ফর 100 মার্কস। ঠিক আছে, সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা জিনিস যে আমরা প্রতিটা জিনিস এই জ্ঞানং এর ফিজিওলজি রিভিউ এবং ফিজিওলজি রিভিউ এক্সাম হবে এবং 100 মার্কস একটা এক্সাম হবে এবং জ্ঞাননের উপর আমাদের একটা স্পেশাল ক্লাস থাকে, সেটা হচ্ছে জ্ঞানন ফিজিওলজি রিভিউ। আপনারা পুরো জ্ঞানংটা ভালো মতো দেখবেন এবং জ্ঞানংটা থেকে আপনারা জানবেন, শিখবেন এবং এই জ্ঞানংটা থেকে আমরা সরাসরি আপনাদেরকে একটা রিভিউ ক্লাস নিব, যেটা আপনার জন্য হোপফুলি অনেক হেল্পফুল হবে। তারপরে দেখেন প্যাথোলজির মধ্যে কি আছে, সেল ইনজুরি, ইনফ্লামেশন, জেনেটিক্স, নিওপ্লাজম, হিলিং হিমোডাইনামিক্স এবং রবিনস প্যাথোলজি রিভিউ। সো আমাদের একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের প্রতিটা জিনিস এর ক্ষেত্রে আমরা একটা টেক্সট বুক রিভিউ আলাদা ক্লাস নিব। ঠিক আছে, টেক্সট ভিউ রিভিউ আলাদা ক্লাস নিব এবং টেক্সট ভিউ রিভিউ আলাদা ক্লাসের মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাদের রিভিউটা, মানে আপনাদের যে জিনিসটা আছে, আপনাদের যে ইম্পর্টেন্ট একটা জিনিস আছে সেই জিনিসটা ক্লিয়ার করে দিতে। ঠিক আছে, তারপরে আমাদের আছে হচ্ছে পরবর্তী ইয়েটাতে চলে যাব। দেখেন আমাদের পরবর্তী যেটা আছে সেটার পরে হচ্ছে অ্যানাটমি দিয়ে শুরু করব, তারপরে প্যাথোলজি, তারপরে বায়োকেমিস্ট্রি, আর লাস্টে ফার্মাকোলজি এবং সাবজেক্ট ফাইনাল। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আপনি এর আগে বলেছিলেন যে আমরা এবার ফিজিওলজির সাথে কোরিলেট করে ক্লিনিক্যাল ক্লাস নিব। ঠিক আছে, এই ব্যাপারে আমরা অনেক কথা বলেছি। আসলে দেখা গেছে যে আমরা যদি একদম শুরুতেই আমাদের ফ্যাকাল্টি ক্লাসগুলো রাখি তাহলে কয়েকটা কমপ্লিকেশনস এর সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে। তবে আমাদের একটা স্পেশাল আইডিয়া আছে, সেটা হচ্ছে যে ফিজিওলজি ক্লাস উইথ ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন। তার মানে কি, আমরা চেষ্টা করব যখন আমরা ফিজিওলজি ক্লাসগুলো নিব, এই ফিজিওলজি ক্লাসের মধ্যেই আমরা এর সাথে ক্লিনিক্যাল কোরিলেশন গুলো আপনাদের দেখিয়ে দিব। দরকার হলে আপনারা যদি চান তাহলে আমরা একটা এক্সট্রা দিতে আপনাদের জন্য ফিজিওলজি সাথে সাথে কিছু এক্সট্রা ক্লিনিক্যাল ক্লাস অ্যাড করে আমরা সেটা কোরিলেট করে নিব। যেমন একজন প্রশ্ন করেছেন যে ভাইয়া সার্জারি ফ্যাকাল্টিতে ক্লিনিক্যাল বেস দিয়ে শুরু হবে। আচ্ছা, প্রতিটা ফ্যাকাল্টির ক্ষেত্রে আমাদের ফিজিওলজি দিয়েই শুরু হবে, ফিজিওলজির সাথে আমরা ক্লিনিক্যাল বেসড কিছু এক্সট্রা ক্লাস আপনাদের জন্য রাখবো। ঠিক আছে, ক্লিনিক্যাল বেসড কিছু এক্সট্রা ক্লাস রাখবো যাতে আপনাদের জন্য এইটা ইজি হয় এবং আপনাদের জন্য যাতে বুঝতে সহজ হয়। এবং আমি যেহেতু আপনাদের রেসিডেন্সি ব্যাচে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করি, সো আমি চেষ্টা করব এই জিনিসগুলো এনশিওর করার যে আপনাদের ফিজিওলজি ক্লাসের সাথে সাথে যদি আমরা ক্লিনিক্যাল কিছু ওরিয়েন্টেড ক্লাস নিয়ে নিতে পারি তাহলে আপনাদের জন্য অনেক ইজি হবে এবং আপনাদের জন্য এইটা খুবই লাভবান হবেন আপনারা, আশা করি। সো এইভাবে আমার এবার ইচ্ছা আছে। এবং এছাড়াও এটা তো এক্সট্রা ক্লাস, এছাড়াও আমাদের লাস্টে তো 8টা যে থাকার কথা, 8টা আলাদা ইয়ে তো থাকবেই, স্পেশাল ফ্যাকাল্টি ক্লাস 1 থেকে 6 পর্যন্ত এখানে যদিও দেওয়া আছে, কিন্তু আমাদের টোটাল ফ্যাকাল্টি ক্লাস থাকবে 8টা, 1 থেকে 8, এখানে টোটাল 40 ক্লাসেস থাকবে এবং 8টা স্পেশাল আপনাদের ইয়ে থাকবে, ফ্যাকাল্টি ক্লাসেস থাকবে। এরপরে ফ্যাকাল্টি রিভিউ এক্সামের মাধ্যমে আপনাদের সিলেবাসটা শেষ হবে। ঠিক আছে, সো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে এবার আমি চেষ্টা করেছি আপনাদের যে পয়েন্টগুলা, মানে যেই জায়গাটায় সমস্যা হয়, আমি অ্যাজ এ স্টুডেন্ট যে জায়গাটা সমস্যা ফেস করতাম, যেমন আমি সমস্যা ফেস করতাম লাস্টের দিকে ক্লিনিক্যাল প্রিপারেশন নিয়ে, আমি সমস্যা ফেস করতাম, দেখা গেছে যে ইম্পর্টেন্ট কিছু জিনিস যে জায়গাগুলো আসলে আমাদের ভালো মতো পড়া উচিত সেই জায়গাগুলো আমরা লাস্টের দিকে কম পড়তাম বা লাস্টের দিকে আমাদের ওই জায়গাগুলোতে এমফাসিস দেওয়া অত বেশি হতো না। সো আমি এবার ওই জায়গাগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব এবং আপনাদের দেখেন প্রতিটা টেক্সট বুকের উপর একটা রিভিউ ক্লাস আছে। যেমন আমাদের ফিজিওলজির উপর জ্ঞানং রিভিউ ক্লাস আছে, আমাদের প্যাথোলজির উপর রবিনস রিভিউ ক্লাস আছে, আমাদের মাইক্রোবায়োলজির উপর লেঞ্জ রিভিউ ক্লাস আছে। সো আমাদের এক্সট্রা রিভিউ ক্লাস থাকবে এবং আমি একটা জিনিস বারবারই দেখি আপনাদের যে
লামলি, রডডি, স্মিডি থেকে কি কি পড়তে হবে। সো আমরা চেষ্টা করবো এবার লামলি, রডডি, স্মিডি থেকেও কিছু স্পেশাল ক্লাস রাখার। আমার নিজের মাথায় এই জিনিসটা আছে যে লামলি, রডডি, স্মিডি থেকে কিছু স্পেশাল ক্লাস রাখার, যাতে এই সম্পর্কে একটা ভালো গাইডলাইন পান। কারণ আমি কিন্তু পরীক্ষার আগে আপনাদের যে কমন গ্রুপটা আছে, যেমন সিনাস মেডিকেল একাডেমি আজকে যেখানে লাইভ হচ্ছে, সেইখানে কিন্তু আমি লামলি, রডডি, স্মিডির টোটাল সাজেশনটা শেয়ার করেছিলাম। এবং আমরা চেষ্টা করেছি লাস্টের দিকে যে সাজেশনগুলো আমরা দিয়েছি এটা সবার জন্য উন্মুক্ত রাখতে। কারণ এটা যে আমাদের কাছে যারা ভর্তি আছেন তারাই শুধু ডিজার্ভ করেন ব্যাপারটা এরকম না। এভরিওয়ান ডিজার্ভস আ গুড সাজেশন, এভরিওয়ান ডিজার্ভস আ গুড গাইডলাইন। সো আমরা সবার জন্য রেখেছি। আমি শুনেছি যে অনেক জায়গায় নাকি ভর্তি স্টুডেন্টদের জন্য আলাদা গাইডলাইন দেওয়া হয়েছে, আবার যারা কমন গ্রুপ আছে সেখানে আলাদা গাইডলাইন দেওয়া হয়েছে। এই জিনিসটা আসলে আমার কাছে শুনেও খুব হাসি লেগেছে যে এরকম আসলে কিভাবে চিন্তা হয় যে দুইজনকে দুইটা আলাদা গাইডলাইন দিব। আই থিঙ্ক it should be provided for all. You all deserve the proper guideline. এই জন্যই কিন্তু আমাদের যে সেমিনার গুলো হয়, আমাদের যে গাইডলাইন সেশন গুলো হয়, এই সেশন গুলো কিন্তু আমরা সবার জন্য ওপেন রাখি এবং সবাই যাতে এটাতে পার্টিসিপেট করতে পারে আমরা এই জিনিসটা এনশিওর করি। ঠিক আছে, সো হোপফুলি আপনাদের রুটিনটা ক্লিয়ার হয়েছে। আমি আবার একটু ওভারভিউ করি। আমাদের রুটিনটা কিন্তু এবার রেসিডেন্সি যে লং ব্যাচ আছে আমরা ফিজিওলজি দিয়ে শুরু করব। ফিজিওলজি দিয়ে শুরু করলে অনেকগুলো বেনিফিটস আছে। আপনাদের শুরুতেই পড়তে ভালো লাগবে। ফিজিওলজি একটা ভালো লাগার সাবজেক্ট, বিশ্বাস করেন। আপনারা যখন বুঝে পড়বেন তখন মনে হবে যে ফিজিওলজি ইজ এ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট এবং আপনাদের পড়ার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। এবং আপনার ফিজিওলজির সাথে সাথে আপনাদের ক্লিনিক্যাল ওরিয়েন্টেড এবং ক্লিনিক্যাল কনসেপ্ট ক্লিয়ার করার মতো কয়েকটি এক্সট্রা ক্লাস, আমি বারবারই কিন্তু এই ওয়ার্ডটা ইউজ করছি, এক্সট্রা ক্লাস আপনাদের সাথে আমাদের এবার প্রতি মাসে চেষ্টা করবো আমরা এভরি 2 উইকস একটা স্পেশাল সেশন করার, সরাসরি আপনাদের সাথে কথা বলার এবং আপনাদের ফিডব্যাক নেওয়ার, এবং ফিডব্যাকের মাধ্যমে আপনাদের যেটা স্পেশাল ডিমান্ড থাকবে সেই স্পেশাল ডিমান্ডের উপর কাজ করব। এবং আপনাদের যদি এই ব্যাপারগুলো নিয়ে কারোর এখানে কনফিউশন থাকে আপনারা অবভিয়াসলি আমাদের প্রিভিয়াস স্টুডেন্টদের সাথে কথা বলতে পারেন, ওনাদের কাছে শুনতে পারেন যে আমরা সরাসরি বসি কিনা স্টুডেন্টদের সাথে। সো ইন সিনাপস মেডিকেল একাডেমি উই ওয়ার্ক অ্যাজ এ ফ্যামিলি। আমরা সবাই একসাথে কাজ করব, যারা আমাদের সাথে ভর্তি হয়েছে নতুন জয়েন করেছেন তাদের সবার সাথে একসাথে কাজ করব। একসাথে কাজ করে আমরা একটা ফ্যামিলির মতো একটা পরিবেশ সৃষ্টি করব এবং ফ্যামিলি মেম্বারদের প্রত্যেকের সমস্যাগুলো আমরা আমলে নিয়ে এর উপর কাজ করব। সো আমরা ফিজিওলজির সাথে সাথে এক্সট্রা কিছু ক্লিনিক্যাল ক্লাস রাখবো। আমি নিজেই কথা দিলাম আমি যেই টপিকস পড়াবো জিপি রেসপিরেটরি, এর সাথে আমি অবশ্যই ক্লিনিক্যাল কোরিলেট করে আপনাদের দেখিয়ে দিব যে এর সাথে আপনাদের ক্লিনিক্যাল কিভাবে পড়া উচিত। এটা একটা। সেকেন্ড কথা যেটা, এরপরে আমাদের প্রতিটা বইয়ের একটা টেক্সট বুক রিভিউ ক্লাস আছে, যেটা আমাদের রেসিডেন্সি ব্যাচের জন্য একটা ইউনিক ব্যাপার। আমাদের কিন্তু ফিজিওলজির জন্য আলাদা গ্যানং রিভিউ ক্লাস আছে, আমাদের প্যাথোলজির জন্য আলাদা রবিনস রিভিউ ক্লাস আছে, আমাদের প্রতিটার জন্য আলাদা ক্লাস আছে। তারপরে যে থার্ড জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের কিন্তু টোটাল 8টা ফ্যাকাল্টি বেস ক্লাস আছে, টোটাল 8টা। ঠিক আছে, সো আমাদের ফ্যাকাল্টি নিয়ে আপনাদের আমার মনে হয় এই ক্লাসগুলো করার পরে আর কোনো কনফিউশন থাকবে না। আপনাদের পুরো ফ্যাকাল্টি বেস ক্লাসগুলো হয়ে গেলে আপনাদের ফুল একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। থার্ড যেটা আছে সেটা হচ্ছে স্পেশাল গাইডেন্স অন লামলি, রডডি এন্ড স্মিথডি, খুবই ইম্পর্টেন্ট। এইগুলোর উপর আমি নিজে এনশিওর করব যাতে প্রতিটা ক্লাসের সাথে অথবা ক্লাসের এন্ডে বা আপনাদের যখন ফিজিওলজি শেষ হয়ে গেলে এরপরে একটা রডডির উপর একটা আলাদা সেশন রাখার, যাতে আপনাদের একটা হেল্প হয়। তারপরে স্পেশাল আরেকটা জিনিস সেটা হচ্ছে এভরি মান্থ আমরা প্রতিটা স্টুডেন্টের সাথে বসবো, প্রতিটা স্টুডেন্টদের কাছে ফিডব্যাক সেশন থাকবে এবং আপনাদের কথাগুলো শোনা হবে এবং আপনাদের প্রবলেমগুলো ওইভাবেই সলভ করা হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে কোনো সমস্যা যখন আপনারা যে কোনো ক্যারিয়ার রিলেটেড হোক, সেটা পড়ালেখা রিলেটেড হোক, যে কোনো সমস্যা, রেসিডেন্সি রিলেটেড যে কোনো সমস্যা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের সেই জিনিসগুলো সলভ করে দেওয়ার জন্য, বিকজ আই থিঙ্ক ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ helping others gives you the best satisfaction and I also always get the best satisfaction by helping others. So আপনারা অবশ্যই যে কোনো সমস্যা হলে আমাকে নক দেবেন, আমি চেষ্টা করবো আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। এবং কারো যদি কোনো কনফিউশন থাকে কিভাবে করব, কোন সাবজেক্ট পড়া দরকার, কিভাবে অ্যাপ্রোচ করলে ভালো হবে, প্লিজ লেট মি নো। I will try my best, I will try my level best within my limits to serve you. সো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। অলমোস্ট 11টা 10 বেজে গিয়েছে, তাও আমার সাথে অলরেডি 26+ লাইভে যুক্ত আছে। আসলে আমি নিজে অনেক বেশি মানে হ্যাপি টু গেট দিস কাইন্ড অফ রেসপন্স ফ্রম ইউ গাইজ। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ দেওয়ার মাধ্যমে আজকে সেশনটা এখানেই শেষ করছি। আমার সাথে আপনাদের যদি পরবর্তীতে কোনো কোয়েরি থাকে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমি কমেন্ট সেকশনে এইটা খুব সুন্দর করে চেষ্টা করব পোস্টের মাধ্যমে এটা আবার সলভ করে দেওয়ার জন্য। সো আজকের সেশনটা হোপফুলি আপনাদের কাজে লেগেছে, কেমন লাগলো অবশ্যই এটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং ইনশাল্লাহ সামনে আমাদের আরো প্রতিটি সাবজেক্টের উপর, আমি আজকে ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি নিয়ে কথা বললাম, প্রতিটি সাবজেক্টের উপর আমাদের আলাদা সেশনস থাকবে যেখানে আমরা ডুজ এন্ড ডোন্টস সম্পর্কে জানবো, কোন টপিকস কিভাবে পড়লে ভালো হবে এটা সম্পর্কে জানবো এবং এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা হবে।
সো আনটিল দেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ, শুভরাত্রি, এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ সামনে দেখা হবে আবার কোনো অনলাইন সেশনে অথবা কোনো ক্লাসে অথবা কোনো সেমিনারে। সো সবাইকে আসসালামু আলাইকুম এবং খোদাহাফেজ এবং গুড নাইট জানানোর মাধ্যমে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।